চাচা বাম দিকে নেওয়ার চেষ্টা করো। তন্ময়ের সেল ফোন বেজে চলেছে লাগাতার। ইতিমধ্যে ফোন ভিজে পকেটে পড়ে আছে। অরুকে এক হাতে ধরে অন্য হাতে ফোন বের করে। সাবিয়া, আকাশ, রুবি সবার কল। তন্ময় কল রিসিভ করে, তবে কথা শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম। কোনো রকম জানালো তারা ঠিক আছে। কল কেটে তাকালো শান্তশিষ্ট চুপচাপ বসে থাকা অরুর পানে। বৃষ্টির ধারা পড়ছে ওর সর্বশরীরে। রেশমি কালো ঘন চুলগুলো কাঁধ পিঠে পড়ে আছে। চুল থেকে ঝরছে সীমাহীন জল। সেই জল বেয়ে চলেছে টানা হরিণী চোখের পাপড়িতে। পাপড়ি থেকে নাক, গাল, গোলাপি ঠোঁট এবং অবশেষে গলা বেয়ে দুকাদের মধ্যস্থান ধরে জামার ভেতরে চলে গেল। তন্ময় এক দৃষ্টিতে ওই আবেদনময়ী সৌন্দর্য সৃষ্টি দেখল। চোখ ফিরিয়ে গলার স্বর নরম করে শুধালো। ভয় লাগছে। অরু পিটপিট নয়নে অদূরের জঙ্গলটা দেখে নিল, ঢোক গিলল। দুঠোঁটের ভাঁজে বৃষ্টির জল নিয়ে বলল, লাগছে না। আবহাওয়া খারাপের দিক। ঝড়ের মাত্রা বাড়ছে বলে তন্ময় দেখলো নৌকা বাঁশবনের দিকে চলে এসেছে। উঠে দাঁড়ালো অরুর হাত ধরে। পেছন থেকে হাত ধরে ওকে আগে নৌকা থেকে নামালো, তারপর নিজে নামলো। টাকা নৌকা ভাড়া নেওয়ার সময় দিয়ে দিয়েছিল। মাঝিকে বিদায় জানিয়ে অরুকে নিয়ে জঙ্গলের ভেতর ধরে হাঁটা ধরল। বড় বড় বৃষ্টির ফোঁটা এত গাছপালা ভেদ করে তাদের শরীরে আগের মতো ছুতে পারছে না, তবে ঠান্ডা বোধ বেশি করছে। বাতাসের গতিপথ বেশি। শরীরের পশমগুলো শীতল অনুভূতিতে দাঁড়িয়ে পড়েছে। অরুকে দৃশ্যমান রূপে কাঁপতে দেখে তন্ময় দাঁড়িয়ে পড়ল। ওকে আগাগোড়া দেখে বলল, ওনাটা জোরে নি। অরু কথা শুনল। গলা থেকে ওড়না সরিয়ে মেলে নিজের সর্বশরীরে জড়িয়ে নিল। ফ্যালফ্যালে চোখে চারিপাশ দেখে মন্তব্য করল, রাত 10টার দিকে এই ঝড় বৃষ্টির মধ্যে এমন বাষ্পন নির্জন লাগবে না তো? কি কোলাহল মহলে হবে? অরু ঠোঁট বাঁকালো। আমি তো জাস্ট কমেন্ট করলাম। আমি তো জাস্ট রিপ্লাই করলাম। অরুর ভয়ার্ত মুখখানা চুপসে যায়। তন্ময় শব্দ করে হাসে। অরুর কাঁধ ধরে নিজের সাথে লেপ্টে শুধায়, ভয় করছে? চোখ বন্ধ কর। আর একটু রাস্তা। মেইন রোডে গেলে সিগন্যাল পাবো, কল দিয়ে গাড়ি নিয়ে চলে আসবে। অরু চোখ জোড়া খিচে বন্ধ রাখে। বন্ধ চোখে তন্ময়ের ইশারায় চলে। পর মুহূর্তে চোখ মেলে তাকায়। ভাবে সে যেহেতু এতটা ভয় পাচ্ছে, নিশ্চয়ই তন্ময় ভয় পাচ্ছে। এমনটা ভেবে ভীতিগ্রস্ত নয়নে চেয়ে রয়। তন্ময় ভ্রু উঁচু করে তাকালে বলে, আমি চোখ বন্ধ করে থাকলে আপনি ভয় পাবেন? আমি ভয় পাবো? হুম। কেন ভয় পাবো? আমি যে কারণে ভয় পাচ্ছি। তুই কি কারণে ভয় পাচ্ছিস? এখানে অন্ধকার, অনেক গাছপালা, জঙ্গলের মতো কেউ নেই, আবার ঝড় বৃষ্টি। তো ভূত প্রেত থাকে তো ওসব জায়গায়। তাতে কি? তাতে কি মানে? ওরা মানুষের উপর ভর করে। তাই নাকি? শুনেছিলাম ভূত প্রেত সুন্দরী মেয়েদের বেশ পছন্দ করে, তাদেরকেই চোখে রাখে, তাদের উপর ভয় কর। অরুর বুকের ওঠানামার গতি বাড়ল। চোখ জোড়া খিচে বন্ধ করে ফেলল। আমাকে ভয় দেখাচ্ছেন? তন্ময় কারো দৃষ্টিতে ওর মুখখানা দেখে। নির্বিকার কণ্ঠে প্রশ্ন করে, ভয় লাগছে? ভয় দেখিয়ে আবার এমন বলছেন কি করে? ভয় সারাবো? অরু মাথা তুলে তাকায়। বললেই ভয় সরানো যায়? এই জায়গাটা ভীষণ ভয়ানক, নর্মাল মানুষ ভয় পাবে, এটাই তো স্বাভাবিক। তার মানে দ্বারায় আমি নর্মাল মানুষ নই। নিশ্চিত ভূত প্রেত আমার ভেতরে ঢুকেছে। এবার অরু থমকে পড়ে। সাংঘাতিক ভয়ে স্থির হয়ে আসে পা জোড়া। ও সময় আসমান কেঁপে বজ্রপাত হতেই চিৎকার করে লাফিয়ে ওঠে। অমাবস্যা নামে আদুরে মুখখানায়। ভয়ে এইটুকুন হয়ে আছে গোলকাল মুখটা। তন্ময় পুনরায় জিজ্ঞাসু সুরে বলে, ভয় সারাবো? অরু তোতলানো গলায় শুধালো, কিভাবে? তন্ময় বড্ড আচমকা মাথা নামিয়ে আনে অরুর সমান। বৃষ্টির জলে ভিজতে থাকা রসালো কম্পিত ঠোঁটজোড়ায় শব্দ করে এক চুমু বসায়। এতটাই দ্রুত ঘটে গিয়ে শেষ হয় যে অরু হতবাক, বিস্মিত। ভেতর থেকে রুহ চলে গিয়েছে যেন। মূর্তির মতো অবিশ্বাস্য চোখে চেয়ে লোহার মতো দাঁড়িয়ে। তন্ময় নিচু হয়ে এক হাত ওর পিঠে রাখে এবং অন্য হাত গোড়ালির নিচে টান টান ভঙ্গিতে পাজা কোলে তুলে ফেলে। বড় বড় পায়ের ধাপে সামনে অগ্রসর হয়। আড়ালে আবডালে খেয়াল করে অরুর হতভম্ব নজর। গাড়িটা এসে থামলো মাত্র। তন্ময় দ্রুত অরুকে ঠেলে ভিতরে বসিয়ে দরজা লাগায়। নিজে ড্রাইভিং সিটের পাশে গিয়ে বসে। সাবিয়া নিজের গায়ের ওড়না খুলে অরুকে পেঁচিয়ে নেয়। রুবি অরুর চুলগুলো মুছে দিচ্ছে। মেয়েটা শীতে কাঁপছে, তবে জবান বন্ধ। কেমন হতভম্ব হয়ে আছে, তবে কারো সন্দেহ হলো না কিছু। ও তো গিয়েছিল এভাবে, একদম নিশ্চুপ হয়ে। দীপ্ত অরুর ঠান্ডা হাত দুটো চেপে বসে আছে। আকাশ টি শার্টের উপর চেক শার্ট পরেছিল। ওপরে শার্ট খুলে তন্ময়ের দিকে এগিয়ে দিল। তন্ময় সময় নিয়ে খুলল সাদা শার্টখানা। দু হাতে ভেজা চুলগুলো কপাল থেকে উঠিয়ে বাড়িয়ে দেওয়া শার্ট নিল। আকাশ গাড়ি স্টার্ট করলো। একটানে চলতে লাগলো তীব্র বর্ষণময় রাস্তায়। সাবিয়া ধীর গলায় অরুকে ডাকলো,
এই অরু, খারাপ লাগছে? ভীষণ ভয় পেয়েছিলে বুঝি? অরু মাথা তুলে তাকালো। তন্ময় লুকিং গ্লাসে তাকিয়েছিল, সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো। অরু চোখ বড় করে বলল, আপু, আমার একটা বড় করে চিমটি কাটো এক্ষুনি। সাবিহা বোকা অরুর মুখটা ভালোভাবে দেখে হাতে চিমটি কাটলো। সামান্য ব্যথায় শব্দ করলো মেয়েটা। বিড়বিড়িয়ে কিসব বলতে লাগলো। সাবিহা ধাক্কা দিয়ে প্রশ্ন করলো, কি রে, কি হয়েছে? কিছু না, মাথা ভার লাগছে। নে, কাঁধে মাথা পেতে ঘুমা, শীঘ্রই বাসায় ফিরবো। অরুর কাঁধে মাথা রেখে চুপ করে রইল। বাকিটা রাস্তা নীরবতায় গেল। তন্ময় ফোনটা টিস্যু দিয়ে মুছতে লাগলো। আকাশের হুটহাট প্রশ্নে টুকটাক জবাব দিতে থাকলো। ঘন্টাখানেক লাগলো শাহজাহান বাড়ির সামনে আসতে। গাড়িটার ভেতরে ঢোকালো না। ইতিমধ্যে অরু ঘুমিয়ে ঢোল। কোনো হদিস নেই দিন দুনিয়ার। সাবিহা ডাকলো অরুকে ধীর গলায়। অরু সময় নিয়ে জাগে। চোখ মেলে এদিক ওদিক তাকাতেই তন্ময়কে দেখে ফ্যালফ্যাল চোখে চেয়ে রয়। রুবি বলে, তাড়াতাড়ি চল, তুই তো আজ জ্বর বাঁধাবি। অরু ধীরে সুস্থে বেরোতে বেরোতে সাবিহা রুবি ওরা দৌড়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। তন্ময় ছাতাটা মেলে অরুর মাথার উপর ধরে ধীর গলায় বলে, যাচ্ছিস না কেন? অরু ঠোঁট নাড়ায়। কিছু একটা বলতে চায় যেমন, তবে বলা হয় না। তন্ময়ের ধরে রাখা ছাতার নিচে ঠায় দাঁড়িয়ে থাকে। সাবিহা পুনরায় ফিরে আসে অরুকে নিতে। তবে দুজনকে ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আর এগোয় না। হেসে অগোচরে ফিরে যায়। অরু কিছু একটা বলতে নেয়। আপনি? আমি? অরু মাথা তুলে তাকায়। দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে আচমকা এক দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। তন্ময় নির্নিমেষ চেয়ে রয় ওর যাওয়ার পথে। হৃদয় বলে ওঠে, প্রিয়তমা আমার, প্রিয়সী আমার, দূরে না থেকে কাছে এসে দেখো, বুকে মাথা পেতে শোনো, কি ধরনের অসুখ তুমি, কি নিদারুণ ব্যথিত সুখে আছি আমি। তীব্র বর্ষণ থেমেছে অনেকটা সময় হলো। মেঘেদের রাজ্যে ছুটে কোথাও যেন পালালো। আধারে আসমানে ফকফকে সাদা অর্ধকুণ্ঠিত চাঁদখানা কেমন নিশ্চুপ নিস্তব্ধতায় গান গাইছে। হালকা পাতলা শান্ত স্থির বাতাস বইছে। জানালার গ্লাস দুপাশ দিয়ে মেলে রাখা। বাতাসের স্পর্শ আরামে ছুঁয়ে চলেছে। ধবধবে শুভ্র রঙের দেয়াল ঘড়ির ঘন্টার কাঁটা ঘুরছে দুটোই। মিনিটের কাঁটা 4-এ আর সেকেন্ডের কাঁটা অনিমেষ ছুটছে। 103 ডিগ্রি জ্বরে তন্ময় অচেতন হয়ে বিছানায় পড়ে। জবেদা বেগম ছেলের পাশে দাঁড়িয়ে, হাতে ইনফ্রারেড থার্মোমিটার। সেটি কপালের সামনে ধরে জ্বরের তাপমাত্রা জেনে নিলেন। 103 ডিগ্রি জ্বর। চোখ জোড়া মুহূর্তেই লালচে হলো। ভেজা ভাঁজ করা রুমালখানা কপালে ভালোভাবে জাপটে নিল। তন্ময় অস্পষ্ট গোঙালো, মাথা ভারী, সর্বশরীর আগুনের ন্যায় গরম। দেহের উপর অদ্ভুত চাপ পড়ছে। চোখের উপর বুঝি বড় পাথর রাখা, নাহলে মেলে তাকানো কঠিন হয়ে দাঁড়িয়েছে কেন? এতটা তীব্র জ্বরে আক্রান্ত হওয়ার কারণ কি? বৃষ্টিতে খানিক্ষণ তো ভিজেছিল মাত্র। এতটা জ্বর হওয়ার তো কথা নয়। নাকি প্রথম চুমুর ছোঁয়াতে এই রাজ্যের কঠিন জ্বর উঠেছে শরীরে? হয়তো ওই আবেদনময়ী কেশ, টানা হরিণী চোখ, নেশাগ্রস্ত অধর তার ধৈর্যের পরীক্ষা নেয় প্রতিনিয়ত। দু একবার ধৈর্যের বাঁধ ভেঙে বসলে ক্ষতি কি? মস্তিষ্ক সচল হলো বুঝি। তন্ময় বহু প্রচেষ্টায় চোখ মেলে তাকালো। জবেদা বেগম পাশেই বসেছে, নীরবে কাঁদছে। তার কান্নার কারণ বুঝলো না তন্ময়। কোনো মতে গভীর ভাঙা পুরুষালী গলায় শুধালো, কাঁদছো কেন? জবেদা বেগম কান্নারত নয়নে ঝাঁঝালো গলায় বললেন, কান্না করতে মন চাইলো তাই কান্না করছি। তন্ময় সরু ফ্যাকাশে অধর ঘিরে ছুটল সাময়িক হাসির রেখা। ঠিক আছে, আমি সামান্য জ্বর, রাতের মধ্যে সেরে যাবে। সামান্য জ্বর বলছিস? 103 ডিগ্রি জ্বর! কি এমন করেছিস যে এত জ্বর এসেছে? তন্ময় আনমনা হাসলো। ভাবুক নয়নজোড়া দেয়ালে সেটে মস্তিষ্ক নেড়েচেড়ে উঠে জানালো, কিছু একটা তো সে করেছে। ওই করণীয় কাজটির সম্পর্কে তো আর মাকে বলা যাবে না। জবেদা বেগম উঠলেন, বিড়বিড়িয়ে বলে গেলেন, আদরসের সাথে মধু মিশিয়ে আনছি, শুয়ে থাক। তন্ময় শুয়ে থাকলো না। হেডবোর্ডে হেলান দিয়ে আধা শোয়া হয়ে বসলো। জানালার পানে নজর রাখলো। অর্ধখণ্ডিত চারটা মেপে দেখলো অনিমেষ। জবেদা বেগম সময় নিলেন না, শীঘ্রই কাচের গ্লাস হাতে ফিরে এলেন। আদার রসের সঙ্গে মধু মিশিয়ে এনেছেন। জ্বর ঠান্ডা কাশির জন্য উপকারী বেশ। তন্ময় অভ্যস্ত আদা মধু খাওয়ায়। জ্বর তো আর কম হয় না, হলেই তো খেতে হয়। অভ্যস্ত ভঙ্গিতে গ্লাস নিয়ে একটানে শেষ করলো। গ্লাস ফিরিয়ে নিয়ে জবেদা বেগম নরম গলায় শুধালেন, কিছু কি খেতে মন চাচ্ছে আব্বা? তন্ময় ইতস্ততভাবে চুপসে গেল। খেতে তো ইচ্ছে করছে, তবে খাবার নয়, সিগারেট। এটা তো আর মাকে বলা যাবে না, তাই মাথা নাড়ায়, মুখে বলে, এখন ভালো লাগছে, রাত হয়েছে, শুয়ে পড়ো মা। তোকে রেখে শুয়ে পড়বো, তুই ঘুমা, দেখি শুয়ে পড়। তন্ময় অগত্যা শয়, চোখ বুজে নেয়। জবেদা বেগম ঘরের বাতি নেভান। পাতলা কম্বলটা একটু গভীরভাবে ছেলে শরীরে মেলে দেন। দরজাটা ভিড়িয়ে লিভিং রুমে বসেন।
সূর্যের রশ্মি ভিড় জমিয়েছে বিছানার মাথায়। ঠিক তন্ময়ের মুখশ্রীর উপর ভ্রুদয়ের মধ্যিখানে ভাঁজ পড়েছে কিছু। ঘুমের ঘরে বড় অসন্তোষ সে। পুরুষালী ডান হাতের কবজি বিরক্ত ভঙ্গিতে চোখের উপর রাখলো। দরজা খোলা সামান্য আওয়াজেরও জানালার গ্লাস লাগিয়ে পর্দা আটকে দেওয়া হলো। মুহূর্তে আলোকিত রুমটি আধারে আলোয় ডিম হয়ে এলো। ঘুমন্ত তন্ময়ের ভ্রুদয়ের ভাঁজ মিইয়ে গেল, সাথে ঘুমও। নুপুরের রিনিঝিনি শব্দ, ধ্বনির স্রোত বইছে কানে, গানের ন্যায় বাজছে, নাকে ভেসে আসছে চেনা পরিচিত মেয়েলি সুঘ্রাণ। তন্ময়ের ইচ্ছা করলো চোখ মেলেছে মায়াবী মুখটা সাত সকালে দেখতে, তবে ইচ্ছেদের সবসময় পূর্ণতা পেতে নেই। ইচ্ছের পূর্ণতা যদি এই ঘনিষ্ঠতা অদূরে ঠেলে দেয়, তাহলে ওই ইচ্ছের পূর্ণতা না হয় শ্রেয়। কেন করলেন অমন? কেন কিছু বলেন না? আর কতকাল অপেক্ষায় থাকবো? মিনমিনে গলায় মেয়েলি স্বরে অভিমান লেপ্টে কেমন ধীর স্থির শোনালো। এভাবে অরুকে কথা বলতে শুনেনি তন্ময়। কথাটুকু শুনে মেরুদণ্ড বেয়ে হিমশীতল বয়ে গেল যেন। দরফড়িয়ে উঠল ব্যাকুল হৃদয়, অশান্ত অবিন্যস্ত হলো মস্তিষ্ক। এই কণ্ঠের গতি জানান দেয় তার অরু আর বাচ্চা মেয়েটি নেই, সে বড় হয়েছে, বুঝতে শিখেছে। তন্ময় ভাবলো চোখ মেলে চাইবে, ওই সময় দরজা ঠেলে সাবিহা প্রবেশ করে। অরুকে বলে, মা ডাকছে, শুনে আয়। অরু বেরিয়ে গেল। সাবিহা ভাইয়ের পাশে বসলো, হাত বাড়িয়ে কপাল ছুঁয়ে মিহি কণ্ঠে ডাকলো, ভাই ওঠো, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নাও। তন্ময় হাত সরিয়ে চোখ মেলে তাকায়, বসে যাওয়া গলার স্বরে শুধায়, কখন এলি? ঘন্টা হবে। ওঠো, একসাথে ব্রেকফাস্ট করব। যা আসছি। সাবিহা যেতেই তন্ময় উঠে দাঁড়ায়, এলোমেলো চুলগুলো কপাল থেকে তুলে পেছনে গুটিয়ে নেয়। ডান হাতের আঙ্গুলের সাহায্যে চোখ ডলে বাথরুমে ঢুকে গোসল নিয়ে বেরিয়ে দেখে দীপ্ত বসে চুপটি করে। তন্ময়কে দেখে লাফিয়ে দাঁড়ায়, ছুটে কাছে এসে বলে, এখন কেমন লাগছে ভাইয়া? ভালো। ভালো হলেই ভালো। চাচ্চু সারা রাত জেগেছিলেন তোমার চিন্তায়। তন্ময় স্মিত হাসে। ভেজা চুল তোয়ালেতে মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ায়, চুলগুলো মুছে কাবার থেকে টি শার্ট বের করে গায়ে জড়িয়ে নিতে নিয়ে আর চোখে দেখে অরু ঢুকছে রুমে। মাথা নিচু করে এসে বিছানা গোছাতে ব্যস্ত। দীপ্ত কি ভেবে চলে গেল কে জানে। অরু কম্বল ভাঁজ করে কোমর বেঁকিয়ে বিছানার চাদর ঝেড়ে দিল। ঝাড়ুটা এনে মেঝে ঝাড়ু দিতে শুরু করলো। তন্ময় অবাক হলো না বটে। ও সবসময় তার কাজকর্ম জড়িত, কাজ করতে এক পায়ে দাঁড়িয়ে থাকে, তার রুম গোছানো হোক কিংবা কাপড় কাচা। ওপাশটা ঝাড় দিয়ে দাঁড়িয়ে পড়লো তন্ময়ের জায়গাটা ঝাড় দিবে বলে, তবে তন্ময় সরছে না, দাঁড়িয়ে চুল সেট করছে। অগোচরে আয়নায় অরুকে দেখছে, দৃষ্টিতে দৃষ্টি মিললে মেয়েটা চোরের মতো দৃষ্টি লুকিয়ে ফেলছে। চুমুটা বেশ কাবু করেছে ওকে। ভেবেই তন্ময় তাকালো অধর পানে। অরু নিচের অধরে দাঁত চেপে তন্ময়ের দৃষ্টি ঘুরিয়ে নিল, দুপায়ের দিকে পা বাড়ালো, অরুর পাশ দিয়ে যেতে নিয়ে থামলো। অরু সঙ্গে সঙ্গে মাথা তুলে তাকায়। তন্ময় থেমে থেমে বলে, রুগী দেখতে আসছি নাকি প্রেমিক? এত সাজুগুজু করার মানে কি? আতঙ্কে অরুর চোখ জোড়া বড় হয়, হতভম্ব ভঙ্গিতে মুখ খুলে বেশ সময় নিয়ে বলে, কি একটু মাত্র কাজল দিয়েছি, এখানে সাজগোছের কি দেখলেন তন্ময় ভাই? অনেক কিছু। অরু আরো কিছু বলতে চায়, পূর্বেই তন্ময় পা বাড়িয়ে বেরিয়ে আসে। ওর ধ্যান জ্ঞান ওই রাতে দৃশ্য থেকে সরাতে এর থেকে ভালো ব্যাপার হয় না। ঠিক অরুর ধ্যান সরেছে, ঝাড় দিতে দিতে আনমনে বকবক করতে থাকলো, কোথায় সাজগোজ করলাম? তন্ময় ভাই দেখি সাজগোজে ABCDও জানে না। সামনে ঈদুল আজহা, কোরবানি ঈদে শাহজাহান সাহেবরা গরু আনেন 3টা, 3 ভাইয়ের 3টা একসাথে আনেন ঠিক ঈদের 7 দিন পূর্বে। আজ বাদে আর 9 দিন বাকি ঈদের। মোস্তফা সাহেব চিন্তায় পড়লেন, ছেলে ছাড়া কোরবানি কিভাবে হবে। কোরবানিতে গরু আনা থেকে ধরে কাটা পর্যন্ত তার ছেলেই দেখাশোনা করে, তার উপর স্ত্রী নারাজ। রোজার ঈদ গেল তার মাটি হয়ে, এবার কি কোরবানি ঈদও তেমন হবে? সম্পূর্ণ পরিবার ছাড়া কি ঈদের আনন্দ আছে? বড় ভাইকে চিন্তিত দেখে আনোয়ার সাহেব প্রশ্ন করলেন, কি ভাবছেন ভাই? কিছু না ভাই, হাটে যাব, যেদিন আগেই তন্ময়কে বলে রাখবো। ও যাবে। কি বলেন ভাই, যাবেন না আবার? ও জানে না আপনি কেমন। ও না গেলে যে আপনার ভাত হজম হবে না, ঠিক জানে। দেখবেন চলে এসেছে সময় মতো। মোস্তফা সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, সরু চোখে ছোট ভাইকে আগাগোড়া দেখে নিলেন, হনহনিয়ে বেরিয়ে গেলেন। সূর্যাস্ত হলো মাত্র। অফিস থেকে বেরোনোর ঘণ্টাখানেক পূর্বে কল করলো মাহিন। ধানমন্ডি লেকের পাড়ে আছে সবগুলো, ওখানে চলে আসতে তাকে। অফিস শেষ করে তন্ময় বন্ধুদের উদ্দেশ্যে বেরোলো। বাইকের গতি মাঝামাঝিতে, আবহাওয়া আজ শান্ত, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। পৌঁছাতে সময় লাগলো না, বাইক থেমেছে চেনা পরিচিত জায়গায়। অদূরে এদিক ওদিক ছিটকে বসে তার বন্ধু বান্ধব, ভার্সিটির ক্লাসমেট কিছু উপস্থিত। তাকে দেখেই হইচই পড়ে গেল। তন্ময় তাদের কাছাকাছি আসতেই মাহিন একটা সিগারেট হাতে ধরিয়ে দিল। পাশে বসতেই মাহিন বলে উঠে, দোস্ত, রনিতা কি বলে দেখ। স্টিল শি ক্রাস্ট অন ইউ। হ্যাঁ,
তন্ময় মাথা তুলে তাকায়। রনিতা তার দিকে চেয়ে ভদ্রতাসূচক মাথা নাড়ায়। সে দৃষ্টি সরিয়ে সিগারেট ধরায়। কথায় কথায় আড্ডাবাজিতে সময় গিয়ে ঠেকে 11টা নয়। তন্ময় হাত ঘড়ি দেখে উঠে দাঁড়ায়। বন্ধুদের বিদায় জানিয়ে বাইকে চড়ে বেরিয়ে পড়ে। মাত্রই লিভিং রুমে এসে বসেছে তন্ময়। জবেদা বেগম ছুটে এলেন। ছেলের হাতে ঠান্ডা পানির গ্লাস ধরিয়ে শুধালেন। গরু আনতে যাবি না? যা, কখন? যখন সময় হবে। বাবার মতো তেরা কথা শুধু। মুখ বেঁকিয়ে চলে গেলেন তিনি। তন্ময় সেলফোনে তুলে স্ক্রিনে নজর বোলালো। অরু মেসেজ পাঠিয়েছে। ওর সাজগোজ করা একটা ছবি দিয়ে। সুন্দর একটা কাজ করা কামিজ পরে শুভ্র রঙের চুল কার্ল করে স্মোকি ম্যাট মেকআপ করেছে। ছবির নিচে লেখা, এটাকে বলে সাজগোজ। তন্ময়ের হাসি পেল এবং সে হাসলো। ছবিটা সেভ করে হোম স্ক্রিনে সেট করলো। সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। আধারে আসমান ভেসেছে এক গোলাকার ধবধবে সাদা চাঁদ। চাঁদের সৌন্দর্য দ্বিগুণ করতে জ্বলে উঠেছে ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্র। তারা অপরূপ চাঁদ জুড়ে স্থায়ীভাবে বসে। জানালার পাশে আরামদায়ক চেয়ারে বসে আছে তন্ময়। পরনে কালো সাদার সৃষ্ট টি শার্ট। ছোট চুলগুলোতে এখনও হালকা পাতলা ভেজাটে ভাব রয়েছে। উরুর উপর অ্যাপল ল্যাপটপ রেখে দুহাতের আঙ্গুলগুলো ব্যস্ত ভঙ্গিতে কিবোর্ড চেপে চলেছে। নিস্তব্ধ ঘর জুড়ে কিবোর্ডের ধ্বনি। খোলা জানালা দ্বারা প্রবেশ করছে মৃদু হিমশীতল হাওয়া। কিছু একটা ভেবে তন্ময় মাথাটা ডান পাশে ফেরায়। দৃষ্টি গিয়ে ঠেকেছে ওই সুদূরে অবস্থিত চাঁদের পানে। অল্প সময় ওই আসমানের সৌন্দর্য দেখে তন্ময় তৃষ্ণা পেল। প্রেয়সীকে এক নজর দেখবার তৃষ্ণা। ল্যাপটপ শব্দ করে বন্ধ করে উঠে দাঁড়ালো। ঘড়ির কাঁটা ঘুরছে 12টা 20। দু একবার রুম জুড়ে ব্যস্ত চরণে পায়চারি করলো। আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। ওই চাঁদের দিকে তাকানোই উচিত হয়নি। এখন ভেতরটা অদ্ভুত শিহরণে ছটফট করছে। গলা শুকিয়ে মরুভূমি। 30 সেকেন্ডের মতো থমকে পড়ল তন্ময়। ভাবল স্থির মস্তিষ্কে। পর মুহূর্তে ওয়ালেট জিন্সের পেছনে পকেট পুড়ে সেলফোন হাতে কামড়া ছাড়ল। লিভিং রুমে জবেদা বেগম কাঁথা সেলাই করছেন। দু নয়নের পাতায় কালো ফ্রেমের পাওয়ার চশমা। তন্ময় মুখ্য দরজায় পৌঁছে জুতো জোড়া পড়তে পড়তে অসন্তোষ কণ্ঠে বলল, তোমাকে না বলেছি কাঁথা সেলাই করবে না? কাঁথা সেলাই করবো না? কাপড় চোপড় ধুবো না? কোমর বেঁকিয়ে মোছামুছি করবো না? তাহলে করব কি? কিছু করতে হবে না। ছেলের কপালের চামড়ায় 4-5 ভাঁজ দেখে জবেদা বেগম আলগোছে কাঁথাটা কোল থেকে সরিয়ে রাখলেন। বোঝালেন আপাতত কাঁথাটা সেলাই করবেন না। চোখের সমস্যাজনিত কারণে মাথায় প্রায়শই যন্ত্রণা হয়। এর জন্যই তো ছেলেটা এভাবে রাগে। চশমা খুলে শুধালেন, তুই কি বেরোচ্ছিস? হ্যাঁ। এই এত রাতে? যাবো আর আসবো। আচ্ছা, চটজলদি ফ্রিজ। অলিতে গলিতে মানব ছায়া মাত্র নেই। নিস্তব্ধ নির্জন চারিপাশ। কুকুরদের চেঁচামেচির ধ্বনি ভেসে বেড়াচ্ছে থেমে থেমে। শাহজাহান বাড়ির লোহার সদর দরজায় তালা মেরে রাখা। সম্পূর্ণ বাড়ির বাতি নেভানো। চওড়া দেয়াল লেপটে অবস্থিত ফুল গাছটার পেছনে নিজেকে আড়ালে রেখে দাঁড়ালো তন্ময়। দোতলার চেনা পরিচিত ওই বারান্দায় নজর রাখলো। রাত নেই দিন নেই, এই মেয়ে বারান্দায় ভ্যাবলার মতো বসে থাকতে পারে? আদৌ কি আছে? তন্ময় আধারে বারান্দায় এক মানব ছায়া লক্ষ্য করলো। রেলিংয়ে কনুই রেখে হাতের মুঠোয় মাথা চেপে সুদূর আসমানের চাঁদের পানে চেয়ে নিশ্চিত তার কথা ভাবছে। না হলে তখন চাঁদ দেখা মাত্রই তন্ময়ের শক্তপোক্ত হৃদয়টা ব্যাকুল হয়ে উঠবে। কেন হৃদয় আন্দোলন করে চলবে ওকে একবার দেখবার ইচ্ছেতে? ঠিক এমন সময় সেলফোনের স্ক্রিন জ্বলে ওঠে। মেসেজ আসে টুং শব্দের মাধ্যমে। লক স্ক্রিনে ভাসছে নিউলি সেন্ট মেসেজ। আজকের চাঁদ সুন্দর। মেসেজটা এতটুকু শব্দের মাত্রই পাঠিয়েছে অরু। তন্ময় ঠোঁটের দীর্ঘতা প্রসারিত হলো। ম্যাডাম সেলফোন হাতে নিয়ে বসেছে তাহলে। তন্ময় ঝটপট কল করে। এক রিংয়ে রিসিভ হয় সবসময়ের মতো। অরুর চমকিত আবেগে আপ্লুত কণ্ঠে মেঘের জোয়ার বসেছে যেন। হ্যালো হ্যালো তন্ময় ভাই। ওর এমন হুটহাট চিৎকারে অল্প বয়সে আড়কালা হবে তন্ময়। কান একটা কিছুদিনের মধ্যে কাজ করবে না নিশ্চিত। ফোন কান থেকে কিছুটা দূরত্বে রেখে কণ্ঠের গম্ভীরতা বজায়ের ভঙ্গিমায় বলে, ঘুমাসনি কেন? ঘুম তো ঘুমাচ্ছে, আমি ঘুমের পাহারা দিচ্ছি। বড্ড কাজের মানুষ। অবশ্যই, তার বলতে আমাকে যে পাবে তার ভাগ্য খুলে যাবে। তন্ময় হাসলো। দৃষ্টি উঁচিয়ে দেখলো ওই আবছায়ের উড়নচণ্ডী রূপের মোহ। একদণ্ড শান্তিতে দাঁড়িয়ে নেই। পুরো বারান্দা জুড়ে তার পদাচরণ। দুহাতে কানে ফোন চেপে কি অদ্ভুত মুগ্ধতা বয়ে বেড়াচ্ছে। এখন ওর মুখশ্রীর আবির্ভাব কেমন? হাসি হাসি নাকি লাজুক? তন্ময় গলার স্বর নামিয়ে শুধায়, ইউ শিওর? ভাগ্য বন্ধ হবে না তো আবার? কে পাবে তার উপর নির্ভর করছে। আমার মনের মানুষ পেলে নিশ্চয়ই ভাগ্য খুলবে। খুলেই থামবে না, ভাগ্যের প্রমোশনও হয়ে যাবে।
ঠোঁটের হাসিটুকু দমিয়ে কণ্ঠের মুগ্ধতা গিলে তন্ময় বলে, একটা কাজের জন্য কল করেছিলাম। কি কাজ? আমার কাবাডি ল্যাপটপ আছে, আর্জেন্ট দরকার ওটা। আর্জেন্ট বলতে রাইট নাও নিয়ে আসতে পারবি? অরুর কণ্ঠে ব্যস্ততা। আপনি আসবেন বাড়ির সামনে এখন? দরকারের জন্য তো আসতেই হয়। আসুন তাহলে, আমি এক্ষুনি নিয়ে নামছি। অরুর এক্ষুনি বলতে এক্ষুনি 5 মিনিট নেয়নি নিচে নামতে। চাবি দিয়ে সদর দরজা খুলে ঝটপট সামনে এসে দাঁড়ালো। চাঁদের আলোয় মুখটা স্পষ্ট, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। বুকের দ্রুততম উঠানামার গতি তার চোখের সামনে। নজর সরাতেই অরু রুদ্ধ স্বরে শুধালো, এত তাড়াতাড়ি কিভাবে চলে এলেন? পায়ে হেঁটে। এর জন্য এত ফাস্ট? এই যে নিন ল্যাপটপ। তন্ময় নিল। হাত ঘড়ি দেখে চলে যাওয়ার ভঙ্গিতে বলল, আচ্ছা যা তাহলে ভেতরে। অরু শ্বাস প্রশ্বাসের অস্বস্তিজনিত অস্থিরতা দেখিয়ে শুধালো, চলে যাবেন? তো দাঁড়িয়ে থাকবো? না মানে বলছিলাম। অরু চুপসে রয়। অসহায় মুখটুকু লুকাতে থুতনি বুকে ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। তন্ময়ের মায়া হয়। হৃদয় অনুভূতির জোয়ার নামে নরম গলায় প্রশ্ন করে, কিছু বলবি? বলবো, বলতে চাই। শুনছি। বলছিলাম, ওই যে সেদিন ওভাবে করলেন যে, ওটা কেন করলেন? কি করেছিলাম? অরু মাথা তুলে দৃষ্টিতে দৃষ্টি মিলতেই লজ্জিত হয়। ঠোঁটে ঠোঁট চেপে বাকিটুকু আর বলতে পারে না। গলাটা কেউ যেন চেপে ধরেছে। তন্ময় অগোচরে হাসে, মুখে বলে, ভেতরে যা। আপনি জবাব দিচ্ছেন না কেন? কিসের কথা বলছিস আমি বুঝতে পারছি না। অরু বিড়বিড়িয়ে উঠে। ওসব করে এখন বুঝতে পারছেন না? তন্ময় অন্য পাশে তাকিয়ে না শোনার ভঙ্গিতে শুধায়, কিছু বলছিস? না তো। ভেতরে যাচ্ছিস? একটা কাজ বাকি। কি কাজ? তন্ময় আগ্রহী চোখে ফিরে তাকাতে নেয়। পূর্বেই আচমকিত নরম তুলতুলে ঠোঁটের বর্ষণ নামে তার বাগালে, শুধু একবার নয় দুবার, এবং ভীষণ দ্রুত গতিতে। মধু খেয়ে আর মেয়েটা দাঁড়ায় না, ছুটে ভেতরে ঢুকে পড়ে। থেমে সদর দরজা লাগানোর সাহসটুকু যেন নেই ওর। তন্ময় স্তব্ধীভূত পাথরের ন্যায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। অন্তরাত্মা যেন কেউ ছিনিয়ে নিয়েছে। আত্মা ফেরত আসতে সময় নিল বড়। তন্ময় মিটিমিটি হেসে গালে হাত ছুঁয়ে দেয়। এক দুষ্টু খিদে যে তারও পেয়েছে, সেটি হৃদয়ে চেপে নেয়। শেষবারের মতো সদর দরজার পানে তাকাতে রুহু বেরিয়ে আসার সূত্রপাত ঘটে। মোস্তফা সাহেব এসে দাঁড়িয়েছেন গম্ভীর মুখশ্রী নিয়ে। ঠিক কতটুকু কি দেখেছে তন্ময় বুঝতে পারছে না। পিতা পুত্র নিশ্চুপ, সমান তালে ধীর পায়ে গলিতে হাঁটছেন। কথা শুরু করলেন মোস্তফা সাহেব। কি প্রতিশ্রুতি দিয়েছিলে, আদৌ তা মানছে? তন্ময় রাত বিরেতে চোখ খুলে মিথ্যে বলল, আমি কিছু করিনি, ল্যাপটপ নিতে ও আচ্ছা, অবুঝ। তন্ময়ের মুখশ্রীর পরিবর্তন ঘটে। গম্ভীর হয়ে ওঠে চেহারা। থেমে যায় চলন্ত পাজরা। থমকে থেকে সময় নিয়ে বলে, ও আর বাচ্চা নেই, যাওয়া হচ্ছে বোঝার মতো বয়স হয়েছে। মোস্তফা সাহেব তেরা গলায় বলেন, বুঝলে কি আর এমন করতো? তোমার থেকে বহুগুণ ভালো পাত্র পাবো। তুমি পুরো দেশ জুড়ে পাত্র দেখো বাবা, তবুও আমার থেকে ভালো পাত্র ওর জন্য পাবে না। আর যদি মনে হয় পেয়েছো, সে আমার থেকে ভালো ওকে বুঝবে না, আমার থেকে অধিক ভালোবাসবে না, আমার মতো যত্নে রাখবে না। ওর জন্য আমি ছাড়া এই পৃথিবীতে বহুগুণ ভালো কিংবা পারফেক্ট কেউ হতে পারে না। আমি একমাত্র ওর পারফেক্ট। তন্ময় থামে, বাঁকা হেসে বলে, তুমি বুঝবে কিভাবে? তোমার তো বউ নেই, ছেড়ে চলে গেছে। চলে গেছে না নিয়ে গেছে? সময় হলে ফিরিয়ে দিব। গুড নাইট। তন্ময় সোজা হাঁটা ধরে। মোস্তফা সাহেব আরো দু চারটে কথা গলা তুলে বলেন, তবে জবাব পান না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাড়ির দিকে হাঁটা ধরেন। এই ছেলে মেয়ে দুটো নিজ রাস্তা বানিয়েছে নিজেইরাই। তার আর লম্বা নাক গলানোর মানে আছে? আষাঢ় মাসের ব্যস্ত বর্ষণের ন্যায় বর্ষিত হলো এক অনাকাঙ্ক্ষিত সংবাদ। তন্ময়ের নানি জয়তুন্নেসা সিলেট হতে বড্ড আচমকা ঢাকায় পাড়ি জমিয়েছেন। ইতিমধ্যে তিনি শাহজাহান বাড়ির লিভিং রুমে বসে আছেন। হাতে চায়ের কাপ তুলে বাড়ির সকলের গর্দানের উপর তলোয়ার চেপে রেখেছেন। 19 না বলে 20 বললেই গর্দান কেটে নেবে নিশ্চিত। আনোয়ার সাহেব ভাইপোকে কল করে চিরন্তন সত্যগুলো স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে বলে চলেছেন। সারা বছর এভাবেই জয়তুন বেগম মেজামের ভুল খুঁজে বেড়ান। এখন তিনি বিনা ঘোষণায় পদার্পণ ঘটিয়েছেন। যদি কোনোভাবে জানতে পারেন তার একমাত্র আদরের কন্যা এবং নাতি ঘরদুয়ার ছাড়া, তাহলে কি ধরনের মুসিবত দাঁড় করাবেন তার বলে বোঝানো সম্ভব নয়। আনোয়ার সাহেব বলেন, ভাইয়াকে বাঁচাতে দ্রুত ফিরে বাবা, না হলে শাহজাহান বাড়ি আর শাহজাহান বাড়ি থাকবে না, কেরামত বাড়ি হয়ে যাবে। তন্ময় চিন্তায় পড়ে। অফিস থেকে বেরোতে বেরোতে বলে, ব্যস্ত রাখো চাচ্ছু, আমি এক্ষুনি ফিরছি মাকে নিয়ে। বর্ষণ যেভাবে বিনা নিমন্ত্রণে হুটহাট নেমে আসে, জয়তুন বেগমের শাহজাহান বাড়িতে পদার্পণের বিষয়টা একই কাতারে পড়ে।
নিমন্ত্রণবিহীন তুমুল ঝড় বর্ষণ। তার বয়স এবার 70-এর ঘরে, মুখশ্রীতে লেপটেছে বৃদ্ধতা। তারুণ্যের ছাপ না থাকলেও জোশ রয়েছে। কালো মনির নয়নযুগল এখন আর পরিষ্কার দেখতে পায় না, পাওয়ার চশমার প্রয়োজন পড়ে। আজকাল মস্তিষ্কের ধারণ ক্ষমতা ক্ষীণ, ছোটখাটো বিষয় ভুলে বসেন। তাই গলায় মুঠো ফোনের থলি ঝুলিয়ে রাখেন। ফোনটা বড় কাজের কিনা যখন তখন দরকারের। এই যে আপাতত নাকের উপর সাদা কালো ফ্রেমের চশমা ঝুলিয়ে মুঠো ফোনের থলি হতে বের করেন। বাংলায় সেভ করা তার নাতির নাম্বারটি খুঁজছেন। খুঁজতে খুঁজতে সুধান, জবু দূরে কোথাও গেলে কি ও তো বাসাতেই থাকে, ঘন্টা হইল এখনো ফিরতেছে না। মুস্তফা কই, ও জানে কিছু? একটা কল দাও। নাতির নাম্বারটি খুঁজে পেলেন। পেতেই কল দিলেন জয়তুন বেগম। রিং হচ্ছে, তবে রিসিভ হয়নি। অফিসের কাজে ব্যস্ত ভেবে আর দ্বিতীয়বার কল করলেন না। মুঠোফোন থলিতে রেখে সামনে কাচের টেবিলে কেটে টুকরো করে রাখা ফলের প্লেট হাতে তুলে নিলেন। কাঁটা চামচে ফলের টুকরো তুলে ধীরে সুস্থে মুখে প্রবেশ করালেন। মুফতি বেগম বাড়ির সবাইকে ইতিমধ্যে কল করে ফেলেছেন, কেউই বাদ নেই। তারপরও ফের কল করলেন মোস্তাক সাহেবকে। ওপাশটায় মোস্তাক সাহেব কল রিসিভ করেই জানান, আমি আসছি। মোস্তফা সাহেব উপস্থিত হন আধা ঘন্টার মধ্যে। দুয়ারে দাঁড়িয়ে জুতো জোড়া কোনো মতে খুলেছেন। বাসার চপ্পল জোড়া যে পরবেন ততটুকু সময়ও নেননি। গাড়ি থেকে নামতে যতটুকু সময় লাগলো তার। তড়িৎ ভেতরে ঢুকেন। তাকে দেখতে পেয়ে যেন প্রাণ ফিরে পেলেন মুফতি বেগম। যান হাতে নিয়ে সোফা ছেড়ে উঠলেন। এক নাগারে কতগুলো শ্বাস পর্ব ঘটালেন। এক এক প্রশ্নের সম্মুখীন পড়ে তিনি ভয়ে কাঁপছিলেন। আম না বলে যদি জাম বলেন ভুলবশত, তাহলেই তো মুসিবত। একপাশে চুপচাপ দাঁড়ালেন। মোস্তফা সাহেব ঘন ঘন শ্বাস নিয়ে বুকের ওঠানামার গতি ধাতস্থ করলেন, সালাম দিলেন। শাশুড়ি মায়ের পাশে বসে নরম কণ্ঠে প্রশ্ন করেন, কেমন আছেন মা? শরীর ভালো? কেমন দেখতেছ বাবা? যেমন দেখছো তেমনই আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাকে একটা কল করতেন, আমি গিয়ে নিয়ে আসতাম। হঠাৎ মনটা আনচান করতেছিল। মাইয়াডারে দেখি না কতদিন হইল। ভাবতে ভাবতে চইলা আসলাম। তুমি যাবা আবার আসবা, ঝামেলা না? কিসের ঝামেলা মা? কিছু ঘটনার ব্যাপার মাত্র। তা আমার নাতি আসে নাই তোমার সাথে? কই ও? মোস্তফা সাহেব নিশ্চুপ রইলেন। কপালে এখনো বিন্দু বিন্দু ঘামের উপস্থিতি। সবটা সত্যি বলে দেবেন তিনি। মিথ্যা বলার তো প্রয়োজন নেই, পরে তো এভাবেই জানবেন। এর থেকে ভালো এক্ষুনি বলে দেওয়া। জয়তুন বেগম চিন্তিত গলায় ফের বলেন, জবু কই গেল? তোমারে বলে যায়নি? মানে মা, হয়েছে এমন। তন্ময় মায়ের হাত ধরে ত্বরান্বিত পদচারণে প্রবেশ করলো। তখন চমক দিল উপস্থিত সকলকে। জবেদা বেগমের চোখে জল, ঠোঁটে মৃদু হাসি। জয়তুন বেগম দুহাত মেলে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। মাথায় ক্রমাগত হাত বুলিয়ে বিড়বিড়িয়ে বললেন, কোথাও গেলে বলে যাবি না? তুই কি ছোট এখনো না? বলে কই এদিক ওদিক যাওয়া কেমন স্বভাব? আশেপাশেই ছিলাম মা। মেয়ের থেকে নজর সরিয়ে নাতির পানে ফেললেন। তন্ময় এগিয়ে এলো। মা উঠে পড়তেই তার জায়গায় বসলো। স্বভাবসুলভ নানির কুলে মাথা পেতে শুয়ে পড়লো। সোফায় টান হয়ে চুলে আঙ্গুল বুলিয়ে জয়তুন বেগম বলেন, এত শুকনো লাগতেছে কেন? ঠিক মতো কি খাওয়া দাওয়া করিস না? কোন জন্মে আমাকে তোমার স্বাস্থ্যবান মনে হয়েছে বলো তো? স্বাস্থ্য থাকলে না বলবো? তন্ময় গম্ভীর স্বরে শব্দ করে হাসলো। কোলে শুয়ে চোখ জোড়া বুজে নিল। অদ্ভুত শান্তি হৃদয় গ্রাস করে নিচ্ছে। নিজের বাড়ির ঘ্রাণ বুঝি আলাদা। এই ঘ্রাণের স্বাদ আর কোথাও নেই আপন বাড়িটা ছাড়া। ওই সময় সাবিহা দ্রুত পায়ে বাড়িতে প্রবেশ করলো। সে জবে ছিল। চাচির কল্পা মাত্রই চলে এসেছে। মা, ভাইয়া, নানি কাকে ধরে কাঁদবে সে? সবটাই স্বপ্ন লাগছে। শব্দ করে কেঁদে কেটে সাবিহা মা, ভাই আর নানিকে একসাথে জাপটে ধরলো। জয়তুন বেগম পড়লেন মহাচিন্তায়। এমন ভাবে কাঁদতেছি যেন জবু আর তন্ময় তোর সাথে থাকে না। ওদের প্রতিদিন দেখিস না? লিভিং রুম জুড়ে নিস্তব্ধতা বয়ে গেল। শব্দ করে হাসার সামান্য প্রয়াস চালায় সাবিহা। বোকার মতো বলে, তোমাকে দেখে ইমোশনাল হয়ে পড়লাম যে। তাই বল, মুখটা একটুখানি হইয়া আছে। কোথায় ছিলি? ভার্সিটি বুঝি? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরছো। তন্ময় উঠে দাঁড়ালো সোফা ছেড়ে। মায়ের উদ্দেশ্যে বলল, নানিকে রুমে নিয়ে যাও, টায়ার্ড হয়ে আছে, বিশ্রামের প্রয়োজন। নিচতলাতে গেস্ট রুম পরিষ্কার করে ফেলেছে সুমিতা বেগম। সেই রুমের দিকে জয়তুন বেগমকে নিয়ে যাচ্ছে সাবিহা, জবেদা বেগম। মোস্তফা সাহেব এখনো দাঁড়িয়ে। তন্ময় তাকাতে দুজনা চোখাচোখি হলো। ঠোঁট ঘেঁষে আসতে চাওয়া হাসিটুকু গিলে নিল তন্ময়।
গম্ভীর মুখে বাবার সাথে বেরোলো। দুজন গার্ডেনের দিকটায় হাঁটছে। হিমশীতল বাতাস স্পর্শ করছে। কালো রঙের কিছু চেয়ার পেতে একজোড়া টেবিল বসানো আছে। চা পানের জন্য শ্রেষ্ঠ জায়গা এটি। তন্ময়ের অভ্যাস ছিল অফিসের ফাইজার কফির মগ নিয়ে সাত সকালে এখানে বসা। রাত বিরেত অফিস শেষ করে এসেও প্রায় সময় বসে থাকতো। তার দেখা দেখি মোস্তফা সাহেব ও বিশ্রামের জন্য এখানেই বসতেন। একসাথে হলে বাপ ছেলে মিলেমিশে ব্যবসাজনিত আলাপ আলোচনা করত। আগের দিনগুলো ফিল্মের মতো তন্ময়ের চোখের মণিতে ভেসে উঠছে। বড় নিঃশ্বাস টেনে চেয়ারে বসলো। পায়ের উপর পা তুলে চারিপাশে নজর বোলালো। অরু ছোটখাটো যেই ফুল গাছগুলো লাগিয়েছিল সেগুলো এখন বড় হয়েছে। তন্ময় নিজেই তো এনে দিয়েছিল। মেয়েটা জানপ্রাণ লাগিয়েছিল গাছগুলো বড় করতে। ও কি এখন ঘুমাচ্ছে? না হলে কোথায়? লিভিং রুমে তো দেখতে পাইনি। নিশ্চয়ই কিছুই জানে না। ভালো চমক দেওয়া যাবে। দৃষ্টি গার্ডেন ঘুরে বাবার উপর পড়ল। মোস্তফা সাহেব যে আছেন, ওই দৃষ্টিতে মায়া, মমতা, স্নেহ মিশে আছে যেন। তন্ময়ের বুকের ভেতরটা মুচড়ে উঠল। নিজেকে স্বাভাবিক রাখার প্রচেষ্টা করলো। মোস্তফা সাহেব বের কণ্ঠে গম্ভীরতা নেই। বারবার ওর উপরে রাগ কমিস। মুহূর্তে উঠে দাঁড়ালো তন্ময়। দ্রুত পা চালালো বাবার দিক। মোস্তফা সাহেবও দাঁড়িয়ে পড়লেন। ছেলেকে বুকে নিতে প্রশান্তিতে বুক ভরে আসলো। চোখের কোণ ভিজে উঠল। তন্ময় বাবার পিঠে হাত বুলিয়ে বলে ওঠে, আমি কখনো রাগ করিনি বাবা। অভিমান তো করেছিলে, কষ্ট তো পেয়েছিস। আমি তোমার উপর কখনো অভিমান করতে পারিনি, পারবো না। কষ্টও পাইনি। পেতে দিলে কোথায়? কষ্ট হবে ভেবে একবারই লোকে নিজে সব কিছু গুছিয়ে দিলে। না হলে কে প্রথম ইন্টারভিউতে ম্যানেজমেন্টে জব পায়, তাও আবার হাই স্যালারিতে। আমার বন্ধু বান্ধবদের কল করে বলেছে বলেই তো তারা এক ফ্ল্যাট প্রয়োজনে সব জিনিসপাতি উঠিয়ে দিয়ে গেছে। ওরা ওদের বলার প্রয়োজন ছিল না। ছেলেগুলো আগেই কেনাকাটা করে নিয়েছিল সব কিছু। ভাগ্য করে এমন ফ্রেন্ডস পেয়েছিল। তন্ময় বাবাকে ছেড়ে দৃষ্টিতে দৃষ্টি রেখে বলল, আমি আমার জীবনে সব ভাগ্য করে পেয়েছি বাবা। কথাটুকু বলে থামে সে। নিঃশ্বাস নিয়ে পুনরায় নিজের চেয়ারে গিয়ে বসে পড়ল। পুরনো গাম্ভীর্যতা মুখশ্রীতে লেপ্টে বলল, তোমার বউ এনে দিয়েছি, তাকে মানানোর দায়িত্ব তোমার একার। নানি যেতেই মা যদি এসে আমায় বলে চলে যাব, আমি কিন্তু নিয়ে যাব। মুস্তফা সাহেবের বুকে তখনও ছিল এক সমুদ্র অনুভূতি, যেগুলো ছেলের কথিত বাক্যে গিলে নিতে বাধ্য হলেন। চোখ রাঙালেন। কার জন্য এসব হয়েছে? ঝগড়া আমাদের কার জন্য লেগেছে? ঝগড়া লাগাতে তো বলিনি আমি। যা চেয়েছি তা দিয়ে দিলে কাহিনী এত দূর এগোতো না। তর্ক এগোনোর ভাষা খুঁজে পেলেন না মুস্তফা সাহেব। তিনি ছেলের সঙ্গে যুক্তিতে কোনো কালেই পেরে ওঠেনি। অফিসে যখন মিটিংয়ে বসে তখন শেয়ার হোল্ডার থেকে চেয়ারম্যান সবাই উপস্থিত রয়। তাদের মধ্যে দাঁড়িয়ে যখন প্রেজেন্টেশন দেয়, তার ছেলেটার কথার ধরন যুক্তির সামনে কেউই মুখ চালাতে পারে না। গর্ব হয় তখন, কিন্তু এখন তিনি চোখ রাঙালেন। সূর্যাস্তের সময় হয়েছে। হলদেটে আসমানের বুকে সূর্য অর্ধ খণ্ডিত রূপ নিয়ে বসে। সন্ধ্যা লুকিয়ে রাত নামবে বলে ঘড়ির কাঁটা ঘুরছে 6টায়। তন্ময় সকলের থেকে ছাড় পেল মাত্রই। দোতলায় চলে এলো তক্ষুনি। নিজের রুমের পাশের ঘরটার দরজা ভেজানো। সুমিতা বেগম থেকে শুনেছে ওরু ঘুমাচ্ছে। বিকেলবেলা ঘুমিয়েছে, এখন অবধি ওঠেনি। তন্ময় নিজের রুমে প্রবেশ করলো। পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। সে যেমন রেখে গিয়েছিল তেমনটাই। পেন হোল্ডারটিও টেবিলের কর্নারে আছে আগের মতো। এগিয়ে জানালাটা খুলে দিল। পর্দা সরিয়ে দিতে হিমশীতল বাতাস প্রবেশ করলো। অঙ্গ প্রত্যঙ্গে জড়ানো শার্ট খুলে বাথরুমে ছুটলো। একটা গোসল নিয়ে বেরোলো। চুল মুছতে নিয়ে খেয়াল করলো দরজাটা হালকা শব্দহীন ভঙ্গিতে খুলছে। একটা মাথা চট করে ঢুকলো। মাথার মালিক দৃষ্টি উঠিয়ে তাকাতেই তন্ময়ের সঙ্গে দৃষ্টি আদান প্রদান হলো। অমনি মাথাটা তড়িৎ চলে গেল। তন্ময় নিঃশব্দে হাসলো। তোয়ালে চেয়ারে ছুঁড়ে দরজার দিকে এলো। দরজাটা খুলে দিতেই অরুকে দেখা গেল কফির মগ হাতে দাঁড়িয়ে। মুখ জুড়ে লেপ্টে মাত্রই ঘুম থেকে উঠেছি। তন্ময় হাত বাড়িয়ে ওর ফোলা গাল টেনে দিল। কফির মগ নিজের হাতে নিয়ে শুধালো, লুকোচুরি করছিস কেন? অরু হাসে। দেখছিলাম। কখন এসেছেন? ঘন্টা। আমায় ডাকলেন না যে? কেন ডাকবো? অরুর চোখ জোড়া ছোট হলো। মিইয়ে যাওয়া গলায় বলল, আমি তো অপেক্ষায় ছিলাম এই দিনের। তন্ময় শুনেও শুনল না। কফিতে চুমুক বসিয়ে ভেতরে চলে গেল। ওর সাথে কথাবার্তা না বাড়ানোই শ্রেয়। কথা বাড়ানো আর নিজের ধৈর্যের পরীক্ষা নেওয়া একই বিষয় দাঁড়াচ্ছে। এভাবেও সেদিনকার চুমুটা তার মস্তিষ্ক দখল করে আছে। নয়নযুগলে ফিল্মের ন্যায় ভেসে উঠে। ভেতরে শয়তান গর্জন করে বলে, তন্ময় তুই চুমোটা খা, তোরই তো অরু। ছুঁয়ে দিলে কি হবে? নিজের মানুষকে ছোঁয়া চুমু খাওয়া তোর একান্ত কর্তব্য। তন্ময় ভাবে ধৈর্যের পরীক্ষা তার অরু ন্যায় নাকি হৃদয় মস্তিষ্ক, তিনটেই সমানভাবে অপরাধী। অরুও পিছু পিছু ভেতরে এলো। মুখশ্রী জুড়ে আনন্দ, উচ্ছ্বাস, গলা স্বরে একরাশ আশা। আজ থেকে আমি পড়তে আসি, তাহলে দীপ্তিও আসবে। তন্ময়ের বলতে ইচ্ছা করলো, তুই পড়বি নাকি ভাবলার মতো আমাকে দেখবি, আর আমি তোকে পড়বো নাকি দেখবো? কোনটা?
বাক্যগুলো গিলে নিয়ে মাথা দোলায়। অমনি অরু ছুটে বেরিয়ে যায়। তন্ময় ফাইলসগুলো দেখতে বসলো। এসব মোস্তফা সাহেব দিয়ে গিয়েছেন। কাল থেকে নিজেদের অফিসে যাওয়ার আদেশ আছে। আদেশ না করলেও তন্ময় নিজেদের অফিসেই যেত। দীপ্ত ব্যাগ নিয়ে ঢুকলো, কোকড়া চুলগুলো ঝুঁটি বাঁধা। তন্ময়কে জাপটে ধরলো ছুটে গিয়ে। ফাইল টেবিলে রেখে তন্ময় ওকে কোলে তুললো। আমার চ্যাম্পের পড়াশোনার কি অবস্থা? ফার্স্ট ক্লাস। তুমি তো জানো আমি বেস্ট। আই এম প্রাউড অফ ইউ। অরু কিছু বইপত্র বুকে জড়িয়ে ঢুকলো। আর আমি? তন্ময় দীপ্তকে কোল হতে নামায়, আবারও ফাইল হাতে নেয়। তুই কি? দীপ্ত হেসে ওঠে। ওরু আপু বসো। অরু দীপ্তর পাশে বসে, বইপত্র সামনে রেখে আর চোখে তাকালো এবং এই চাওয়া কেবলই শুরু। ওর এতবার তাকানোর কারণে তন্ময় ভালোভাবে নিজে ওর আদুরে মুখটা দেখতে পারে না। সে আনন্দ অনুভব করবে নাকি দুঃখ দোটানায় আছে। তন্ময় নজর তুলে চায়। তুই খুলছিস না যে? এই তো খুলছি। আবারও লম্বা সময় গেল। তন্ময় ফাইল থেকে নজর সরিয়ে দেখলো শুধু বইটা খোলা, যেমনটা সে বলেছিল। তারপর আর কিছুই করছে না। তন্ময় শুধায়, তুই কি পড়বি নাকি বসে থাকবি এভাবে? পড়ছি তো। তন্ময় আর কিচ্ছুটি বলল না। নজর ফাইলে রেখে ওকে মন মতো দেখতে দিল নিজেকে। রাতের খাবার জবেদা বেগম রান্না করছেন আজ। বছর পর নিজের রান্নাঘরে প্রবেশ করে অনুভূতির চাদরে স্তব্ধ তিনি। মনের মাধুরী মিশে অনেক রকমের রান্না করেছেন। রান্নাঘর, ডাইনিং, লিভিং রুম জুড়ে ঘ্রাণে চারিপাশ মম করছে। ডাইনিংয়ে খাবার পরিবেশন হতে সকলে নিজেদের চেয়ারে বসলো। তন্ময় বসেছে পরপর। অরুও বসলো পাশে। ব্যস্ত হাতে তন্ময়ের কাচের প্লেটটা উল্টে দিল। কাচের গ্লাস, কাচের পানি জগ এগিয়ে দিল। তন্ময় খেয়াল করলো সাবিহা রুবি মিটিমিটি হাসছে, অথচ যাকে নিয়ে হাসছে তার কোনো মাথা ব্যথা নেই। তন্ময়ের তখনকার কথাগুলো ভালো প্রভাব ফেলেছে মোস্তফা সাহেবের উপর। তিনি খেতে বসে সবকিছুর জন্যই স্ত্রীকে ডাকছেন, এটা দাও ওটা দাও, রান্না ভালো হয়েছে ইত্যাদি। লজ্জায় জবেদা বেগমের মুখশ্রী লালচে গরম হয়ে উঠেছে। মাথা তুলে তাকানোর সাহসটুকু অবশিষ্ট নেই। বাচ্চা কাচ্চা ভর্তি ডাইনিংয়ে এমন করার কোনো মানে আছে? খাওয়া দাওয়ার পর্ব চুকে অরু সবাইকে ছাদে নেওয়ার বায়না করলো। কতদিন একসাথে হয়নি তারা। আজ যেহেতু হয়েছে ছাদে আড্ডা দেবে, কারোই আপত্তি নেই। উল্টো সাবিহা এক পায়ে রাজি। রুবি, সাবিহা, আকাশ, দীপ্ত ওরা ছাদের সিঁড়ি বাইছে তরতরিয়ে। অরু নয়নযুগলের পাপড়ি ঝাপড়ে তন্ময়ের পানে চাইল, শুধালো, যাবেন না? জার্সি। তাহলে আসুন, তাড়াতাড়ি আসবেন। তন্ময় গেল জয়তুন বেগমকে তার রুমে রেখে এসে। সে যখন ছাদে উঠেছে তখন অরু সবাইকে গোল করে বসে গল্পের আসর জমিয়েছে। খেয়াল করলো অয়নও আছে। কাছাকাছি হতেই অয়ন উঠে দাঁড়ালো, হেসে বলল, আরে যাবে না তো ভাই? না। যাক, তাহলে আমাদের আগের মতো দেখা হবে। একসাথে কফি খাই না বছর হতে চললো। তন্ময় হাসলো। সেদিন না দাঁড়িয়ে চা খেলাম? এক হলো নাকি? কফি আর চা কি এক? যুক্তি আছে। অরুর আর গল্প করতে ইচ্ছে হলো না। তার গল্পের রাজা সামনে, তাকে দেখে কি ওই গল্প আর মনে বসে? তন্ময় আলগোছে অরুর পাশের জায়গায় বসলো। এতে যেন ভীষণ খুশি। হাসি ওই গোলাপি ঠোঁট থেকে নড়ছেই না। অগোচরে বেশ কয়েকবার তাকালো। অয়নকে একটা গান গাইতে অনুরোধ করা হলো। অয়ন হেসে গাইতে শুরু করলো। এই পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা সবই যে তোমায় দেব। একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। তন্ময়ের গানটা পছন্দ হলো, মন দিয়ে শুনছিল। খেয়াল করে শুনলো পাশে অরুও ধীর গলায় গাইছে। ওর গানের গলা সুন্দর, চিকন, মেয়েলিশর। যখন বলল আমি ভালোবাসি তোমাকে, তন্ময়ের হৃদয় ব্যাকুল হয়। সেথায় ভালোবাসায় আন্দোলন চলে। জানালাটা পরিপূর্ণভাবে খোলা। শুভ্র রঙের পর্দাগুলো উদাসীন উঠছে, ভিজেছে। ইলশিগুড়ি বৃষ্টি হচ্ছে রাত থেকে। ঝিরঝিরে গুড়ি গুড়ি বৃষ্টিধারার সঙ্গে রয়েছে হিমশীতল আবহাওয়া। বৃষ্টির ফোঁটা হাওয়ায় ভেসে জানালা পেরিয়ে ভেতরে প্রবেশ করছে। ফোঁটাগুলো যেন মার্বেলের ফ্লোরে পড়ে টিপটপ শব্দ তুলছে। দেয়াল ঘড়িতে ঘন্টার কাঁটা ঘুরছে। সকাল 8টা আর মিনিটের কাঁটা ঠিক 10-এ। বাইরেটা এখনো আধারে নিমজ্জিত। মনে হচ্ছে সন্ধ্যা পেরিয়ে রাত নামবে বলে। তন্ময়ের তন্দার গভীরতা বেশ পাতলা। বৃষ্টির ক্ষীণ ধ্বনিতে এসে আধো ঘুমে রয়েছে। মস্তিষ্ক পই পই শুনছে বর্ষণের অস্পষ্ট নৃত্য। শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ অলসতার চাদরে লেপ্টে। শান্ত, স্থির এবং উদাসীন নয়নযুগল একবার চাইল জানালার দিকটায়। জানালায় ঝুলে আছে 3টে ফুলের টব। অলকানন্দা, স্পাইডার লিলি আর বকুল। সবে ফুল ফুটতে ধরেছে। সেসব সতেজ হয়ে আছে বৃষ্টির ছোঁয়াতে। চকচক করছে সবুজ রঙা পাতাগুলো। ফুলটুলের প্রতি তন্ময় অযথায় নির্লিপ্ত। ওদের যত্নে রাখা, সময় করে পানি দেওয়ার আগ্রহ কোথায় তার? এগুলো সচরাচর ওরই করে থাকে। ওর ফুলের প্রতি রয়েছে ভীষণ উত্তেজনা, অত্যাধিক প্রবণতা। তাদের বাগানের ফুলগুলো সেবা যত্ন ওই করে থাকে। সকাল বিকেল প্রায়শই ওকে দেখা যায় বাগানে। অনেক প্রকারের ফুলের মাঝে ওকেও দেখতে লাগে একটা জীবন্ত ফুল, যে ফুলটি তার আশেপাশে সর্বদা ঝকঝক করে বেড়ায় মৌমাছিদের মতো।
কোনো একটা স্পেসিফিক ফুলের সঙ্গে ওর তুলনা করা যায় না। এক এক রজনীতে ও এক এক রকম ফুলের মতো দেখতে। ধ্বনিশূন্যতা বজায় রেখে কক্ষের দরজাটা খোলা হলো। জবেদা বেগম ঢুকলেন নীরবে, অত্যন্ত ধীরে সুস্থে চরণ করছে ফ্লোরের বুকে। যদি শব্দে ঘুম না ভাঙে ছেলেটার। তবে বিছানায় চাইতে দেখলেন তন্ময় চোখ মেলে তারি পানে চেয়ে থাকতে। মুহূর্তে আটোসাটো হলো বদন। পরপর চমকিত তিনি উচ্চ কণ্ঠে হেসে শুধালেন, ঘুম ভেঙেছে তাহলে আমার রাজপুতের? জবেদা বেগম বিছানার কাছাকাছি আসতেই তন্ময় হাত বাড়িয়ে মায়ের নরম হাতটা টেনে ধরল। বিছানায় অবলীলায় বসিয়ে নিজের অগোছালো উগ্র চুলের মাথাটা কোলে রাখলো অযত্নে। স্নেহরূপ হেসে মমতাময়ী হাতটা ছেলের চুলে রাখলেন জবেদা বেগম। ডান হাতের আঙ্গুলগুলো ব্যস্ত হলো ছেলের ছোট চুলগুলো আদুরে শক্তিতে টেনে দিতে। আনমনে বললেন, তোর বাবা এখনো সকালে নাস্তা করেনি, লিভিং রুমে বসে আছে ছেলের সঙ্গে নাস্তা করবে বলে। অবশ্য মুখে বলেনি। এসব কি আর তার বলতে হয়? তার মুখ দেখেই বলতে পারি আমি। ক্ষণিকের জন্য চোখ বুঝেছিল তন্ময়। মায়ের উক্তি শুনে চোখ মেলে মায়ের মুখ পানে চায়। চেয়ে থেকে অন্যমনস্ক কণ্ঠে শুধায়, বাহ, আমার মুখখানা ভালোভাবে দেখে বলতো আমি কি ভাবছি। তন্ময় উত্তর আশা করেনি, এভাবেই বলল। তবে তাকে অবাকে চূড়ান্তে ফেলে জবেদা বেগম না ভেবে চটপটে জবাব দিলেন, নিশ্চয়ই অরুর কথা। এমন উত্তর তন্ময় আশা করেনি, স্বপ্নেও নয়। অপ্রত্যাশিত জবাব কর্ণকুহরে পৌঁছাতে দুদফায় কেসে উঠে সে। কাশিটুকু যেন মাথায় চড়ে বসেছে। জবেদা বেগম হতভম্ব হন। চটজলদি ডান হাত বাড়ান ছেলের পিঠের দিকটায়। ছোট ছোট চর বসাতে লাগলেন। অতি সাবধানতাজনিত কণ্ঠে শুধিয়ে বসেন, কিরে বাবা, আমি কি আন্দাজেই সঠিক গাছে ঢিল ছুড়লাম? তন্ময় কিং কর্তব্য বিমূঢ়। আখি যুগল ছেড়ে মণি দুটো বেরিয়ে আসবার উপক্রম হয়েছে প্রায়। গলাটা শব্দ করে পরিষ্কার করলো, উঠে বসলো অতি দ্রুত। চোরের ন্যায় দৃষ্টি এদিক ওদিক ফেললো। মায়ের সঙ্গে চোখাচোখি না করেই জানালো, তেমন কিছু না। আমার তো তেমন কিছুই মনে হচ্ছে না। তন্ময় মায়ের সঙ্গে তর্কে পারবে না, আর নাই বা পারবে যুক্তিতে, তবুও অস্বীকার করতে যাচ্ছিল। পূর্বেই খোলা দরজা দ্বারা ওরু ঢুকতে ঢুকতে প্রফুল্ল হৃদয়ে উচ্চকণ্ঠে বলল, কি মনে হচ্ছে বড় মা? তন্ময় আর 1 মিনিট ওখানে থাকলো না। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। চপ্পল জোড়ায় পা গুলিয়ে বাথরুমে ঢুকলো কলকলে চরণে। ওরু বড় বড় চোখে দেখলো তন্ময়ের পালানো সুঠাম দেহখানা। নজর ফিরিয়ে প্রশ্ন চলল জবেদা বেগমের পানে, কি হয়েছিল এখানে বড় মা? আমি কি কিছু মিস করে গেলাম? হ্যাঁ, মিস করেছিস? অরুর কণ্ঠে উত্তলতা। কি মিস করেছি? আমায় ঝটপট বলো তো। শোন তাহলে। শুনছি বলো তুমি। তুই ব্রেকফাস্ট মিস করেছিস। তাড়াতাড়ি নিচে আয় খেতে। জবেদা বেগম বেরিয়ে এলেন। দরজা পেরুতে পেরুতে নিঃশব্দে হাসলেন আঁচলে ঠোঁট চেপে। অরু বোকার মতো দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। তার সাথে এভাবে মজা নিল বড় মা। পারল সে এমনটা করতে? এক্সপেকটেশনটা কতটা উঁচু তলায় উঠেছিল তা তো বড় মা জানতো না। জানলে এভাবে মজা কখনোই করতো না। অরু দেখলো বিছানাটা অগোছালো। চঞ্চল পায়ে সে নিজ ইচ্ছে মতো গোছাতে শুরু করলো। গোছানো শেষে ফুলের টব দুটো দেখতে বসলো সময় নিয়ে। তখনই তন্ময় বেরোলো পরিপাটি পোশাকে, গলায় তোয়াল ঝুলিয়ে। অরুর মুখশ্রীর এক পাশটা চেয়ে প্রশ্ন করলো, খেয়েছিস? বারে, কেউ তো খায়নি, আমি কিভাবে একা একা খেতে বসি বলো? বড় চাচু না খেয়ে বসে আছে, তাকে রেখে কেউ তো খাবার মুখে তুলবে বলো? আর এভাবেও আজ ছুটির দিন, সাথে বাইরে বৃষ্টি, বড় মা খিচুড়ি পাকিয়েছে উইথ গরুর গোস্ত। একসাথে সবাই মিলেমিশে খেলে বেশি আনন্দ হবে। আচ্ছা চল। তোয়ালে চেয়ারে ছুঁড়ে রুম ছাড়লো তন্ময়। অরু তার পাশে সমান তালে হাঁটছে। ইতিমধ্যে লিভিং রুমে কম বেশি সবাই উপস্থিত। জয়তুন বেগম গল্পের আসর বসিয়েছেন। তার ছোট ছোট গল্পগুলো সব জবেদা বেগমকে ঘিরে। মেয়ে তার কেমন চঞ্চল ছিল, কতটুকু দুষ্টুমিতে মেতে থাকতো, সেই সবই। তন্ময় বাবার পাশেই বসলো। মোস্তফা সাহেব আর চোখে চাইলেন ছেলের দিকে, শুধালেন, আজ বেরোবে? বলতে পারছি না। সুফিয়ানের 55তম জন্মদিনে সেলিব্রেট করা হবে, ইনভাইটেশন পাঠালো। যাওয়া উচিত, সাথে চল। জবেদা বেগমের ডাক পড়াতে বাবা ছেলের আলোচনাটুকু ডাইনিংয়ে চলে এলো। খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে তাদের কথাবার্তা চলল। মাঝে মধ্যে আনোয়ার ওহি সাহেবও 2-4টে মতামত তুলে ধরেন। খাওয়া শেষে টিস্যু হাতে তন্ময় বাবার সাথে উঠে পড়ে। পাশাপাশি হেঁটে অগ্রসর হয় সদর দরজার দিকটায়। ঝিরিঝিরি বৃষ্টি এখন ঝুম বৃষ্টিতে পরিণত হয়েছে। সবুজ বর্ণ বাগানে অপূর্বতা ছেয়ে। আনোয়ার সাহেব বড় ভাইয়ের পাশে এসে দাঁড়ালেন, বললেন, ভাইয়া আরো ড্রাইভিং শিখতে চাচ্ছিল। মোস্তফা সাহেবের কপালে চামড়ায় 4-5 দৃশ্যগত ভাঁজ পড়ল। শেখা অবশ্যই ভালো, আর একটু বড় হোক না। তারা কিসের, এতটুকু মেয়েও।
অনার্সটা শেষ করুক, ভর্তি করে দেব নে। তখন আশরাফুলের ছেলে ড্রাইভিং ইনস্টিটিউটে আছে, বললেই তো হবে। আর এভাবে টুকটাক শেখাতেই চাই। তন্ময়, আকাশ, ওরা আছে তো, শিখাবে ওদের থেকে, ধারণা আসবেই ভালো। আনোয়ার সাহেব হঠাৎ হাসেন, বলেন, মেয়ে আমার বড় হয়ে গিয়েছে। বড় কোন দিক দিয়ে? এতটুকু মেয়ে আমাদের এখনো বাড়ি। শব্দ করে হাসে আনোয়ার সাহেব। ভাইয়া, আপনার আলেমের কথা মনে আছে? ওর ছেলে মেঘ এবার অনার্স ফোর্থ ইয়ারে, পড়াশোনার পাশাপাশি আলমের বিজনেসও সামলাচ্ছে। ওর জন্য আলম সেদিন আরোকে চাইলো। পাশে দাঁড়ানো ছেলের মুখ পানে মোস্তফা সাহেব আলগোছে চেয়ে নিলেন একটিবার। মুখশ্রীর রং বদলেছে দাঁড়ানোর ভঙ্গিমা, চেহারায় লেপটানো হাসিটুকু ছোঁয়া এখন আর নেই। মোস্তফা সাহেবের কণ্ঠে থাকা বাক্য আমার কাছে মেয়ের হাত চাইতে, এমন আলম নিত্যদিন সেটুকু গিলে ফেললেন। কথা ঘুরানো ছুতোয় বললেন, ওর আগে সাবিয়া রবি আছে, ওদের বিয়ের শাদীর সম্পর্কে এখনো তো কোনো আলাপই ওঠেনি। চিন্তা হয় ভাইয়া, মেয়েটাকে আদরে বাদর বানিয়ে রেখেছি। সারা জীবন যদি নিজের পাশে রাখা যেত তাহলে শান্তি পেতাম। মোস্তফা সাহেব ঠোঁটে ঠোঁট টিপলেন। ঘর জামাই আনবো, ঠিক বললাম তো তন্ময়? আমার কাজ আছে, গেলাম। তন্ময় গম্ভীর গলায় বলে ওঠে। তন্ময় বাড়ির ভেতর চলে গেল। আনোয়ার সাহেব কিচ্ছুটি আজ করতে পারলেন না। তিনি তখনও ভাইয়ের সাথে নিজের মনের কথাগুলো বলে চলেছেন নির্নিমেষ। অরু ছাদের এক কোণেতে দুটো চেয়ার পেতেছে ঠিক ছাউনির নিচে। সে এক চেয়ারে বসে অন্য চেয়ারে পা জোড়া তুলে, হাতে বাদামের কাচের বয়ম, ডান হাতে বাদাম তুলে হাওয়ায় ছুঁড়ে মুখে হাঁ করে পুড়ে ভেতরে নিচ্ছে। বৃষ্টি উপভোগ করছে বাদাম চেবনের তালে তালে। তন্ময় সিঁড়ির মাথাতে দাঁড়িয়ে ওর এই অমানবিক কাণ্ড কারখানা অনিমেষ দেখছে। অজান্তে বুকের মধ্যেখানে জমেছে ক্ষোভ। ইচ্ছে করছে আচ্ছা করে ওকে বকতে। নাকে চোখে কাঁদলে হয়তো তার বিরক্তিকর ক্ষোভ নিভে আসবে। অরু হাওয়ায় তোলা বাদামটা মুখে পুড়তে পারল না, কারো উপস্থিতি অনুমান করে চাইল। অমনি উঠে দাঁড়ালো ঝটপট। তন্ময়ের কণ্ঠে মেঘ ঘনিয়ে বজ্রপাত নেমেছে যেন। চাচ্চু বলেন তুই নাকি ড্রাইভিং শিখতে চাইছিস? অরু ভেঙালো। চাইবো না, আমার চাওয়া দোষ। এই যে আমি বৃষ্টিতে ঘুরতে যেতে চাচ্ছি, কই কেউ তো নেই আমাকে ঘুরতে নেওয়ার। আমি ড্রাইভিং শিখলে নিজেই যেতে পারবো যখন ইচ্ছা। তন্ময়ের কণ্ঠ নিজ অজান্তেই নরম হয়ে এলো। অরু, আমাকে বলছিস তুই? বললেই কি? আপনি মনে হয় বসে আছেন নেওয়ার জন্য। তোর কোন ইচ্ছা আমি অপূর্ণ রেখেছি? চোখ মুখে আধার নামলো। মিনমিনে গলায় বলল, মেইন ইচ্ছেটাই অপূর্ণ। কোন মেন ইচ্ছা? তন্ময় জেনেও অজানার ভান ধরল ভালোভাবে। অরু ঘাবড়ালো, তবু অটল রইল। আপনি জানেন? জানি না। অরুর গলায় স্বর নেমে আসলো। ওটা করতে পারে আর জানে না? ওটা বলতেই অরু চুমু বুঝিয়েছে, সেটুকু বুঝেও অবুঝ সাজলো তন্ময়। ওকে জব্দ করার তালে শুধালো। বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলিস? অরু দাঁতে দাঁত চেপে বলে, বড় ভাই বুঝি ওসব করে? অতটুকু বলে হঠাৎ অরু মিষ্টি হাসি, হাসিতে যেন পদ্ম ফুটেছে। তন্ময়ের বুকটা আতঙ্কে মুচড়ে উঠে। সন্দেহ হয় কিছু একটা। সন্দেহকে সত্য প্রমাণ করে অরুর হাসিটুকু স্নিগ্ধ সতেজ হয়ে উঠে। কণ্ঠে শ্রদ্ধাশীলতা ঢলে পড়ছে। বড় ভাইয়া, আপনি একদম ঠিক বলেছেন। বড় ভাইদের সাথেও ওভাবে কথা বলা আমার উচিত হয়নি। ভাই, আমার বিরাট ভুল হয়েছে, মাফ করে দিন। তন্ময়ের মনে হলো তার হৃদয় ছিঁড়ে গরম তাজা রক্ত টলটলে বেরোচ্ছে। অরু সেই রক্ত হেসে হেসে পান করছে স্বতঃস্ফূর্ততায়। তন্ময় ঢোক গিলল। জব্দ করতে গিয়ে যে সে নিজেই হবে ভাবেনি। এভাবেই এই ভাই তার গলায় আটকে থাকা বিরাট বড় কাঁটা। আর এখন এই কাঁটা যদি প্রতিনিয়ত কর্ণগহ্বরে প্রবেশ করে, সে তো বেশিক্ষণ বাঁচবে না। সে হাসার প্রচেষ্টা করলো সামান্য। আমি জানি আমি কি হইতো, বারবার বলার প্রয়োজন নেই তো। কি যে বলেন না বড় ভাইয়া, এইসব শ্রদ্ধা। আমি রেডি হয়ে গিয়ে বেরোবো তো, তাই না? অরু হেলে দুলে বেরিয়ে গেল। তন্ময় কপালে আঙ্গুল চাপলো। সে খেয়াল করেছে অরু তাকে আগের মতো ভয় পায় না। এই পরিবর্তন ঘটেছে ওই চুমুর পর থেকে। সাহস বেড়েছে, সঙ্গে স্পর্ধাও। তন্ময়ের অঙ্গ প্রত্যঙ্গে জড়ানো কালচে পোলো শার্ট, বুকের দিকের কিছু বোতাম পরিপূর্ণ লাগানো হয়নি। হাতঘড়ি পরতে নিয়ে রুম ছাড়লো ত্বরান্বিত। অ্যাশ রঙের গাড়িটা বের করলো গ্যারেজ হতে। সদর দরজার বাইরে গাড়ি পার্ক করলো অনেকক্ষণ। এচড়ে পাকা মেয়েটা এখনো নামেনি। তৈরি হতে এতটা সময়ের প্রয়োজন পড়ে নাকি? অবশ্য মেয়ে মানুষ মানে সাধনামূলক সময় ব্যয়। গুনে গুনে 20 মিনিট পর নেমেছে, তাও সাদা পাজামা সেট করে। বৃষ্টির দিন ওর সাদা কাপড় চোপড় পরা নিয়ে যে নিষেধাজ্ঞা সে দিয়েছিল তা কি ভুলে বসেছে? ভুলেছে বলেই তো সাহস করেছে। যদি ভুলবশত ভিজে, তাহলে পরিস্থিতি কেমন দাঁড়াবে? অরু দরজা খুলে তন্ময়ের পাশে বসলো। হেসে হেসে বলতে নিচ্ছিল, বড় ভাইয়া। চুপ।
তন্ময় গম্ভীর কণ্ঠে ধমকে উঠে বড় ভাইয়া ডেকে ডেকে বিষাদ করে তুলেছে তার রূহ। ওদিকে ধমকটুকু অরুর অন্তরাত্মা নিতে পারল না। অভিমানে ঝলসে গেল বুকের ভেতরটা। গাল ফুলিয়ে অন্য পাশে মুখ পেতে থাকলো। জানালার কাজটা নামালো পরপর। আসমানে একগুচ্ছ কালো মেঘ। সকালবেলার বাইরেটা সন্ধ্যার ন্যায় আধারে ভাব। ঝুমঝুমিয়ে নামছে বর্ষা। মুহূর্তে এক ঝাঁক বর্ষণ পোটলাপুটলি বেঁধে অরুর কোলে এসে বসলো। হাওয়ায় বৃষ্টির এক একটি ফোঁটা মিলেমিশে তোর জড়িয়ে ভিজিয়ে দিল তাকে দৃশ্যমান রূপে। বজ্রপাতে তুমুল শব্দ হলো। আশেপাশে কোথাও হয়তো বজ্রপাত পড়েছে। সুরেলা আওয়াজে স্থির চিত্তে বর্ষণ হয়ে যাচ্ছে। থামাথামি নামধাম নেই বললেই চলছে। তন্ময়ের নয়নযুগল বেহায়ের মতো অরুতে চলে গেল। ফোঁটা জলে ভেজা গোলাপি ওষ্ঠদয় দেখতেই বুকটা ছ্যাদ করে উঠল। ডান হাতে ও হুইল ধরে বা হাতে চটপট অরুর পাশের কাজটা উঠিয়ে দিল বিনা বাক্যে। গাড়ির ভেতরে এখন নিস্তব্ধতা শোভমান। বৃষ্টির শব্দ আর কর্ণকুহরে প্রবেশ করছে না। গাড়ির সামনের গ্লাসে ব্যস্ত হয়ে আছে রেন উইপার্স। ক্ষণে ক্ষণে সেটি বৃষ্টি মুছছে। তন্ময় আর চোখে চাইল অরুর দিকে। মুখখানা ভার করে চেয়ে আছে কাচের পানে। কাজ তুলে দেওয়াটা পছন্দ হয়নি হয়তো। না হোক, সবকিছুকে ওর মর্জি মোতাবেক চলবে নাকি? তবে পর মুহূর্তে মনটা খচখচ করে উঠল। ধমকটুকু দেওয়া তার ঠিক হয়নি। ইচ্ছে করছে কাজটা নামিয়ে দিয়ে ওকে নিজ ইচ্ছে মতো ভিজতে দিতে। আবার ভিজলেও সর্দি লাগবে, জ্বর হওয়ার সম্ভাবনাও থাকছে। দোটানায় পড়া হৃদয়টা লুকিয়ে তন্ময় সাধারণ গলায় শুধালো, কোথাও যেতে ইচ্ছে করছে? লন্ডন। অরুর তেরামো জবাবেও তন্ময়ের কণ্ঠস্বর সমুদ্রের শান্ত স্রোতের ন্যায় শোনালো, এই সপ্তাহে কিংবা মাসে তো সম্ভব না, পরে ভেবে দেখব। এর আগে শুনলাম হাতিঝিল যেতে যাচ্ছিলি, সেদিকে যাচ্ছি তাহলে। অরু মুখ ভেঙালো। ঠিক আছে বড় ভাইয়া। তন্ময় চুপসে গেল। মেঘ জমল মুখশ্রীতে চেয়েও ঠিকঠাক বড় ভাইয়া সম্বোধনটি তার হজম হলো না। হজম না হওয়ার কারণ অবশ্যই রয়েছে। ও কখনো ঠিকঠাক তন্ময় ভাইটুকুও বলতো না। আপনি আপনি বলেই ডেকে যেত। আর এখন উঠতে বসতে বড় ভাইয়া সম্বোধন সে কিভাবে পেটের ভেতর চালান করবে? মাটন খেয়ে কেউ কি আর চিকেন পছন্দ করবে? তন্ময়ের চেহারা দৃশ্যগত হয়েছে অপছন্দ নামক শব্দটি। অরু নিশ্চয়ই বুঝে নিয়েছে, নাহলে বারংবার কেন বলে যাবে? শিয়ানা মেয়েটিয়া তাকে বিরক্তির চরম পর্যায়ে নিতে চাচ্ছে। কিছুক্ষণ খামোশ থেকে তন্ময় অনড় কণ্ঠে বলে, নর্মালি কথা বল। নর্মালি তো কথা বলছি বড় ভাইয়া। এর থেকে নর্মাল কথাবার্তা বলে তো আছে বলে তো আমার জানা নেই। তন্ময়ের কণ্ঠ নেমে আসলো। শেখাবো। অরুর হৃদয় তড়িৎ কৌশলে স্তব্ধ হয়। দৃষ্টি হয় ছন্নছাড়া এলোমেলো। আখি পাতায় ভেসে এলো মাওয়াঘাটে ঘটে যাওয়া দৃশ্যটুকু। ওই ওষ্ঠদয় তার ওষ্ঠ ছোঁয়ার পূর্বে বলছিল, ভয় সারাবো। বুকের ওঠানামার গতি বেগতিক হলো অরুর। ঘুরে গেল জানালার দিকে। তন্ময় হাসে শব্দহীনতা বজায় রেখে। ঠোঁটের নিচ অংশটুকু দাঁতে চেপে কোন চোখে চায়। অরু ভুলবশত তার দিকে তাকাচ্ছে না, বেশ কাবু হয়েছে। নির্লজ্জের মতো ওর অমন কথাটা বলা উচিত হয়নি। মুখ কি আর উচিত অনুচিত ভেবে চলে? যার হৃদয়ে আসে তাই মুখে। ওভারব্রিজের রাস্তাটা ধরতেই গাড়ির গতি কমালো তন্ময়। কাজটা নামিয়ে দিল দুপাশ থেকে। আসুক বৃষ্টি, ভিজিয়ে দিক সর্বস্ব। অরু এবার নড়ে চড়ে উঠে ওষ্ঠে ঘেসেছে স্মিত হাসি। উপভোগ করছে হিমশীতল বাতাস, বৃষ্টির রিমঝিম শব্দ। হাতটা বের করে ঠান্ডা বৃষ্টির জল হাতের মুঠোতে জমাচ্ছে। তন্ময়ের চোখে হাসজ্জ্বল অরুকে পরন্ত বিকেলের এক চিলতে রোদ লাগে, এক চিলতে আদর। মানুষজন বিহীন হাতের ঝিল এখন শান্ত স্থির চিত্তে মজে। বৃষ্টির স্পর্শে আশেপাশ ভেজাটে নতুন রূপে। তন্ময় ব্রিজের একপাশে থামালো গাড়িটা। ব্রিজের নিচে নদী ছুটছে। মাথা ঘুরিয়ে তাকালো অরুর পানে। অরু তখনও বাইরে তাকিয়ে দেখছে। অদূরে দুজন কপত কপতির বৃষ্টি বিলাস। অন্যদের এত দেখার কি আছে? কি দেখছিস? অরু ফিরে তাকালো, এক পলক চেয়ে বলল, বাইরে বৃষ্টি। ওয়েদার ঠান্ডা, বাতাস বেড়েছে। বৃষ্টির এক একটা ফোঁটা ঠান্ডা। ভেজার দরকার নেই, ঠান্ডা লাগবে। আর যত মাস্ট। আচ্ছা ভিজবো না, তবে ঘুরবো, ঠিক আছে? অরুর এক্ষুনি ঠান্ডা অনুভব হচ্ছে, গায়ে কাটা দিয়ে উঠছে। ভিজলে কেঁপে কেঁপে অস্থির হয়ে সর্বাঙ্গ না ভেজায় উত্তম হবে বলে মনে করলো। তন্ময় বেশিক্ষণ সেখানে গাড়ি থামিয়ে রাখলো না। কিছুক্ষণ থেকে পুনরায় গাড়ি চলতে শুরু করলো। উল্টো পথ ধরে এগোচ্ছে এবার। পরদিন রাতে জয়তুন বেগম রাতের খাবার সেরে সবাইকে লিভিং রুমে উপস্থিত হতে বলেন। তিনি চাচ্ছেন মেয়ে জামাই নাতিপুতিদের নিজেদের সঙ্গে সিলেট নিতে। একটু ঘুরে ফিরে না হয় আসবে সবাই। সেই কত বছর পূর্বে একবার গিয়েছিল। শাশুড়ি মায়ের আবদার ফেলতে পারছিলেন না মোস্তফা সাহেব। আবার সে পুরোপুরিভাবে ব্যস্তও আছেন। তাও তিনি ভাবার সময় নিলেন। আড়ালে আবডালে বাড়ির অন্য সদস্যদের সাথে আলাপ আলোচনা করতে এলেন। অরুদীপ্ত, সাবিহা, রুবি ওরা এক পায়ে রাজি, যাবেই যাবে। পারছে না এক্ষুনি ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়তে। মোস্তফা সাহেব ছেলের মতামত চাইলেন। তন্ময় তখন অরুর খুশিতে উজ্জ্বল মুখখানা দেখছে। ঘুরে ফেরা সম্পর্কে মেয়েটা সদাই মই হাতে দাঁড়িয়ে। গলায় থাকা শ্বাসটুকু ফেলে শেষমেশ বলে, যাওয়া যায়?
পরদিন মোস্তফা সাহেব সিদ্ধান্ত নিলেন তারা সবাই সিলেট যাবেন, কিছুদিন ঘুরে আসবেন পরিবার নিয়ে, মস্তিষ্ক সতেজ হবে। তারপর দিনই গোছগাছ শুরু হয়। সন্ধ্যার পরপর রওনা দেবেন। তন্ময় অফিসে ছিল সেদিন, কাজকর্ম যতটুকু পেরেছে গুছিয়ে ফিরেছে। ইতিমধ্যেই সকলে তৈরি হয়ে নিজস্ব লাগেজ হাতে লিভিং রুমে দাঁড়িয়ে, তার জন্যে যত অপেক্ষা সবার। তন্ময় দ্রুত ফ্রেশন আপ হতে উপরে ওঠে। নিজের রুমে ফিরতে ফিরতে শার্টের হাতার বোতাম খুলতে ধরেছে। দু হাতার বোতাম খুলে হাত বাড়ায় বুকের দিকে, সবগুলো বোতাম খুলতে। ঘরে ঢুকতে ঢুকতে অঙ্গ প্রত্যঙ্গে ল্যাপটানো শার্ট পরিপূর্ণভাবে খুলে নিয়েছে। হঠাৎ পদচারণে স্তব্ধ হয়। দৃষ্টি ঠেকে অরুতে। অরু দাঁড়িয়ে তার কাবার্ডের সামনে, হাতে সাদাটে রঙের শার্ট ভাঁজ করে লাগেজ গোছাচ্ছিল। ও নিজে পরিপাটিভাবে তৈরি, সাজগোজ করেছে সামান্য, চুলগুলো আধা খোলা বিনুনিতে বেঁধে এক কাঁধে ফেলে রেখেছে। আপাতত দৃষ্টি তন্ময়ের উপর পড়ল। ওষ্ঠদ্বয়ের মাঝে সামান্য ফাঁক হয়ে গেল মুহূর্তে। আঁখি দুটি বড়সড় আকারে রূপান্তরিত হলো। দৃষ্টি তন্ময়ের উন্মুক্ত বুকে নিবদ্ধ। তন্ময় সেই সময় এক ভ্রু উঁচু করে চায়। লজ্জা জড়িত অরু নজর ফিরিয়ে নেয়। অপ্রস্তুত সে হইচই ফেলে দ্রুত পদক্ষেপ ফেলে বেরিয়ে গেল। তন্ময় ওর যাওয়ার পথটা দেখে নিঃশব্দে হাসে। শার্ট বিছানায় ছুঁড়ে লাগেজের দিকে এগোয়। সবকিছুই পরিপাটি করে গোছানো। তাদের এই সিলেট ভ্রমণ পথ ছিল অতুলনীয় আনন্দের, বিশেষ কিছু মুহূর্তের। তন্ময় 24 ঘন্টায় অরুকে পাশে পেয়েছে, দেখেছে। তাদের আলাদাভাবে একান্তভাবে এক অনুভব প্রকাশের রীতিনীতি চলছিল যেন। সব ঠিকঠাক ছিল, একদম যেন মেঘের দেশে স্বপ্নের বাড়ি। তারপর হঠাৎ করে অরু ভীষণ জ্বরে আক্রান্ত হলো। জ্বর ছুতেই ওর আঁখি দুটিতে ভর করে অন্যরকম চাহনি, যেই চাহনিতে তন্ময় পরিচিত নয়। সে কখনো এই অন্যরকম অরুকে দেখেনি, জানেনি। বিষণ্ণতার মুখশ্রীতে লেপ্টে। মনে হচ্ছে ওর ভেতরে বসবাস করা আদুরে আত্মাটা আর নেই। ডাকলে শুনে না, কথাবার্তা বলে না। তন্ময় ওর এই রূপে চিন্তিত হয়, ব্যথিত হয়। হৃদয় জ্বলে পুড়ে ছাড়খাড় হতে শুরু করে। অসহ্য রকমের যন্ত্রণা তার সর্বাঙ্গ জুড়ে। তারপর হুট করে কাউকে কিছুটি না জানিয়ে ঢাকায় ফিরে গেল 105 ডিগ্রি জ্বর নিয়ে। কেন এমন করলো? কি কারণ? তন্ময় কি অজান্তে ওকে কষ্ট দিয়েছে, নিরাশ করেছে? না হলে তার অরু এমন করার মেয়ে নয়। তন্ময় যেন দিশেহারা, পথভ্রম। মোস্তফা সাহেব ছেলের এমত অবস্থা দেখে অস্থির হন। কাঁধ ছুঁয়ে সুধান, কি হয়েছে আব্বা, না এমন করতেছো কেন? অরুর কি হয়েছে বাবা? ও চিন্তা হচ্ছে খুব। চলো আজই রওনা দিই, আমি গাড়ি রেডি করতে বলি, চিন্তা করো না। অত্যন্ত চিন্তিত মোস্তফা সাহেব বেরিয়ে পড়েন। আজই ঢাকা ফিরবেন সিদ্ধান্ত নেন। তন্ময় মাথা নুয়ে বসে রইল। চক্ষু দুটো লালচে, হাতে সেলফোন। 45টা কল ইতিমধ্যেই দিয়েছে, 20-এর অধিক মেসেজ। একটা কলও রিসিভ হয়নি। মেসেজের কোনো জবাব আসেনি, উল্টো ফোন বন্ধ করে ফেলেছে। তন্ময়ের চোয়াল শক্ত হয়, হাতের ফোনটা আছড়ে ফেলে ফ্লোরে। ভেঙে চুরে লণ্ডভণ্ড হয় ফোনটি। দাঁতে দাঁত পিষিয়ে বিড়বিড়িয়ে উঠে, এই কাহিনীর উপযুক্ত কারণ তুই দেখতে না পারলে তোকে আমি খেয়ে ফেলবো, জাস্ট খেয়ে ফেলবো। তন্ময় নির্বোধ নয়, বরঞ্চ বলা যায় জ্ঞানী মানুষ সে, যার রীতিমতো ম্যাথমেটিক্স পছন্দেরই সাবজেক্ট ছিল, যে সারাদিন কষে কষে অঙ্কের এক একটি সূত্র মনে রেখে অঙ্কের মিলন ঘটাতো, যার হায়ার ম্যাথমেটিক্সে সর্বোচ্চ নাম্বার উঠত। অবশ্যই সে বুঝে নিয়েছে অরুর বিদ্বেষী হৃদয়, না হলে তার অরু এমন কেন করবে? এহেন আচরণে অরুর পার্সোনালিটিতে নেই। সে বৈরাগী হবে, তবুও তন্ময় থেকে কিঞ্চিত দূরত্বে যেতে রাজি নয়। তাহলে কি এমন ঘটলো যার কারণ ধরে এতটা দূর এগিয়েছে? এই যাত্রায় মোস্তফা সাহেব ফিরলেন গাড়ির বন্দোবস্ত করে। পুত্রের চিন্তিত মুখমণ্ডল দেখে দীর্ঘশ্বাস ফেলেন। মস্তিষ্কের জটিলতার দড়ি খুলতে বলেন, রাতে খাবার খাবি আয়, বেরোবো কিছুক্ষণের মধ্যেই। তন্ময়ের কণ্ঠ চমৎকার দৃঢ় শোনালো। শুনুন বাবা, আপনি আমাকে 2 হাতে গলা টিপে মেরে ফেলুন, তারপর সব শান্তি। আপনিও চরম শান্তি পাবেন, সব ফুর্তিতে আমোদে ঘুমাতে পারবেন। কথাটুকু শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না, হনহনিয়ে বেরিয়ে গেল। পুত্রের এহেন কার্যকলাপে বাক্যে মোস্তফা সাহেবের পিতা নামক অনুশোচনকারী হৃদয়টা এবার চুপসে এইটুকু হয়ে গেল। সরল মুখটুকু নেতিয়ে এলো। পুত্রের আপনি সম্বোধন জানান দিচ্ছে আজ তাদের পিতা পুত্রের মধ্যে ভয়াবহ যুদ্ধ নামক সংঘর্ষ হবে। পুত্র তার রেগেমেগে অস্থির এক প্রকার। এখানে মোস্তফা সাহেবের দোষ কোথায়? সে শুধু চেয়েছে সারাটা জীবন যেন তাদের পুরো পরিবারের সম্পর্ক অনড় হয়, কোনো ভাঙন যেন ছুতে না পারে। এতটুকু চেয়েই তো পুত্রের নিকট আবদার রেখেছেন অরুর চারিপাশে না ঘুরতে। অরুটা ছোট, অবুঝ। এখন হয়তো তন্ময়কে পছন্দ, বুঝদার হয়ে যদি পছন্দ না হলো, বয়সের ব্যবধানে দুজনের বোঝাপড়াতে যদি কমতি হয়ে যায়, তখন কি হবে? বিয়ে দিয়ে তারপর যদি বিয়েটা না টিকে, শুধু ওদের সম্পর্ক নয়, সঙ্গে তার যত্নে গড়ে তোলা সংসারখানা চুরমার হয়ে যাবে। তার উপর সে জানে না ছোট ভাইয়ের মতামত। কন্যার মাতা হিসেবে সুমিতা বেগমেরও তো সম্মতি প্রয়োজন। সেক্ষেত্রে মোস্তফা সাহেব এখনই অনুভব করতে পারছেন সুমিতা বেগম খুব করে চাচ্ছে নিজ ভাইয়ের ছেলের হাতে অরুকে তুলে দিতে।
অবশ্য সেটা তিনি কখনোই হতে দেবেন না, বেঁচে থাকতে তো নয়। এ যাত্রায় এসে খুব করে বুঝে নিয়েছেন পুত্রের অনুভূতি। অরুকে না পেলে পুত্র তার সন্ন্যাসী হয়ে উঠবে নিশ্চিত। আর যাই হোক, মোস্তফা সাহেব নিজের একমাত্র পুত্র হারাতে চান না। ধীরে সুস্থে সব হাতের মুঠোয় আনবেন তিনি। পূর্বে অরুটা একটু বড় হোক, মেয়েটা বড্ড ছোট। তার মেয়ে সাবিহা এই বয়সে এসেও পড়াশোনা চালাচ্ছে স্বাধীনভাবে। এখনও নিজ মেয়ের বিয়ে শাদির কথা ভাবছেন না, তাহলে তিনি কোন মুখ নিয়ে ছোট ভাইয়ের সম্মুখীনে ওর ওইটুকুন মেয়েটাকে চাইবেন? আর লজ্জাবোধ বলতে তো তার কিছু আছে নাকি? সে তো নিজ পুত্রের মতো পাতলা চেহারার নন। খাওয়া দাওয়া বড় দূরের বিষয়। তন্ময় কাপড় চোপড়ও পরিবর্তন করেনি, সেভাবেই ড্রাইভিংয়ে বসেছে। একে একে সকলে উঠে বসতেই গাড়ি ছেড়েছে। সম্পূর্ণ রাস্তা খামোশ রূপে রইল, মুখে টু শব্দও করেনি। বসবার ভঙ্গিমা এতগুলো ঘন্টায় একবারও পরিবর্তন হয়নি, না হয়েছে নড়চড়। গাড়িটিও এক মুহূর্তের জন্য থামেনি, এক নাগাড়ে ছুটছে অহর্নিশ। মোস্তফা সাহেব উদাস হতাশ, ওদিকে স্ত্রী তার সব কিছু থেকে অবুঝ। কি সুন্দর ভাবে বেশ আমোদে ঘুমিয়ে চলেছে। আহারে, মোস্তফা সাহেবের নিজের জন্যে নিজের ভালো ধরনের মায়া হলো। তখনও সূর্যোদয় হয়ে ওঠেনি, আধারে আধারে হাবভাব। পাখিদের উড়ৌড়ি না হলেও কিচিরমিচিরে ধ্বনি কর্ণকুহরে প্রবেশ করছে। সবেমাত্র গাড়িটা এসে পৌঁছালো শাহজাহান বাড়ির দোরগোড়াতে। নীরবতা ছিন্ন ভিন্ন করে উচ্চশব্দে সদর দরজা পেরিয়ে ভেতরে চলে এলো। গাড়ি থামতে দেরি তন্ময়ের নামতে নয়, দ্রুততম গতিতে এক একটা নিষ্ঠুর পদক্ষেপ জমিনে ফেলে ভেতরে ঢুকলো। আনোয়ার সাহেব বসে লিভিং রুমে। তন্ময়কে ঢুকতে দেখে উঠে দাঁড়ালেন। মেয়েকে নিয়ে ফিরে তিনি আর ঘুমাতে যাননি। তন্ময় সিঁড়ির দিকে ছুটল, পদচারণা না থামিয়ে বলে উঠল তাগাদার সহিত, কি অবস্থা এখন? ওর জ্বর কমছে না চাচ্ছু? ডক্টর আঙ্কেলকে আসতে বলেছিলেন? এসেছিল, দেখে গেছে, জ্বর আছে এখনো, আগে থেকে কম। আমি দেখে আসি। তন্ময় পলকের মধ্যে সিঁড়ি গলিয়ে করিডোর ধরে চলে গেল অরুর কক্ষের সামনে। দরজা লাগানো, আলগোছে শব্দহীনতা অবলম্বন করে খুলল। আধারে কক্ষে বাতি জ্বালালো। অরু ঘুমিয়ে, শরীরে বেবি কম্বল মেলে দেওয়া। দীর্ঘ শ্বাস নিয়ে বিছানার সামনে অগ্রসর হলো। কোমর ঝুঁকিয়ে চাইল প্রেয়সীর কান্নারত মুখ পানে। চোখের জল গালিয়ে লেপটে শুকিয়ে আছে। ফ্যাকাশে মুখখানা দেখে তন্ময়ের হৃদয় যন্ত্রণায় ছটফট করে উঠল। হাত বাড়িয়ে এলোমেলো কেশগুলো যত্ন সহকারে মুখমণ্ডল থেকে সরালো। ঘুমের মধ্যে মুখ ফসকে আর্তনাদ করছে অরু। তন্ময় শক্ত করে চোখ জোড়া বন্ধ করে নিল। কেন করছে এমন মেয়েটা? নিজেকে এভাবে কষ্ট কেন দিচ্ছে? মাথা থেকে হাত সরে এবার গাল ছুল। পরপর বন্ধ নয়নযুগল, নিষ্পাপ প্রাণহীন মুখপানে বেশ কিছুক্ষণ চেয়ে ওষ্ঠদয় এগিয়ে নিল। কপালে চুমু খেতেই পদচারণে ধ্বনি কর্ণগোচর হলো। চটপট সোজা হয়ে দাঁড়ালো, ভদ্রতাসূচক দূরত্ব বাড়ালো বিছানা থেকে। সকলে চলে এসেছে একসাথে। সাবিহা অরুর বিছানায় উঠে বসলো, জানালো অরুর সাথেই থাকবে। জবেদা বেগম পাশে বসে অরুর মাথা বোলালেন। মোস্তফা সাহেব অদূরে হতেই দেখে পরপরই আনোয়ার সাহেবের সাথে বেরিয়ে এলেন। তন্ময় সেভাবেই দাঁড়িয়ে থাকলো, নিখুঁত দৃষ্টিতে দেখলো শয্যাগত অরুকে। জবেদা বেগম সহ রুবি বেরিয়ে যেতে রয়ে গেল তন্ময়, সাবিহা, দু ভাই বোন। সাবিহা ঢোক গিলল। বড় ভাইয়ের গম্ভীর মুখখানা দেখে তোতলানো সুরে প্রশ্ন করলো, তুমি কি থাকতে চাচ্ছ ভাইয়া? তন্ময় ডানভ্রু উঁচু করে চাইল। সাবিহা বোকা বোকা হাসিটা হাসতে গিয়েও ব্যর্থ। তন্ময় চোখ রাঙালো, তড়িৎ বেরিয়ে এলো। নিজ কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে স্থির দাঁড়িয়ে রইল। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মুখ দিয়ে। সর্বোচ্চ শক্তিতে এক চিত্তে খুলতে থাকলো অঙ্গ প্রত্যঙ্গে জড়ানো টি শার্ট। নিদ্রালু মস্তিষ্কে অশান্ত মনে এক সাংঘর্ষিক রাত পেরিয়েছে আজ সে। ৩-৪ দিন টানা প্রেয়সীর আদরে মুখখানা দেখা সাক্ষাৎ মিলল না, কণ্ঠখানাও শোনা হয় না। ওর উচ্চকণ্ঠের হাসি ঠাট্টা নুপুরধ্বনি সব কিছুই আবছায়া। দরজাতে করাঘাত করে ডেকেও লাভ হলো না। শুক্রবার ছিল সেদিন। বাসাতেই তন্ময়, অফিস নেই আজ, ছুটির দিন বলে কথা। বেলা করে উঠেছে ঘুম ছেড়ে। ইদানিংকাল রাতে ঘুম হয় না, নির্ঘুম কাটিয়েছে প্রত্যেকটি রাত। সিগারেটও ভালো রকমের খাওয়া হয়েছে। বন্ধু বান্ধবের পাল্লায় না পড়লে এত সিগারেট খাওয়া হয় না তার। এ যাত্রায় ঠিক কী কারণে সিগারেট টানছে তন্ময় নিজেও জানে না। নিজ কক্ষ ছেড়ে বেরোতেই নজর ফেলল অরুর কক্ষে। দরজাটা খোলা আগের মতো। তন্ময়ের হৃদয় উসকুস করলো ভেতরে ঢুকবে পূর্বেই চিরচেনা মেয়েলি কণ্ঠে স্বর কর্ণগোচর হলো। ধ্বনি ভেসে আসছে নিচ থেকে। তন্ময় দ্রুত নামলো সিঁড়ি বেয়ে। দুয়ারের সামনে মোস্তফা সাহেব বড় ধাঁচের দুটো ইলিশ মাছ দু হাতে দাঁড়িয়ে। এত বড় জলজ্যান্ত মাছ দেখে সকলে উৎফুল্ল। অরুও আগেকার ন্যায় বেশ চঞ্চল। মাছ একটা নিজ হাতে নিতে এগিয়ে গিয়েছে। মোস্তফা সাহেব হেসে এগিয়ে দিলেন একটা মাছ ধরতে। এক হাতে নয়, অরুকে দু হাতে ধরতে হলো। এতটা ভারী যে সে একটাই
তুলতে ব্যর্থ প্রায়। তন্ময় নিশ্চুপে নিচে নেমে এলো, দাঁড়ালো অরুর পেছনে। অগোচরে দেখে নিচ্ছে অরুর প্রফুল্ল বদন, খুশিতে আটকানা মুখশ্রী। তার বুকে এমন ভয়াবহ রকমের যন্ত্রণা দিয়ে এখন দিব্যি আছে। মাস্টার মোস্তফা সাহেবকে ফেরত দিয়ে ঘুরল অরু। মুহূর্তেই মুখোমুখি হলো তন্ময়ের। তন্ময় মুখ খুলবে কিছু বলবার জন্যে পূর্বেই অরু এক পলক চেয়ে অন্যদিকে চলে গেল। এহেন কাণ্ডে তাজ্জব না বনে পারল না তন্ময়। আশ্চর্য! সন্ধ্যার পরে ছাদ পার্টি আজ সাবিহা আয়োজন করেছে। ছাদে বড় রকমের দুটো কার্পেট বিছিয়ে দিয়েছে। এক এক করে নিয়ে আসছে হরেক রকমের খাবার দাবার, ড্রিঙ্কস, দুটো মিনি মিউজিক বক্স, সঙ্গে গিটার। অয়ন হাজির হয়েছে সন্ধ্যার পরপরই, সেও হাত লাগিয়েছে। রুবি, আকাশও বসে নেই, এটা ওটা করছে। তন্ময় দীপ্তর ডাকে বেরোলো। অরুর কক্ষে দাঁড়াতেই দীপ্ত ছুটল অরুকে ডাকতে। অরু পরিষ্কার কণ্ঠে বলল, যাবো না, তুই যা। তন্ময় পা বাড়ালো অরুর কক্ষের ভিতর। অরু বারান্দায় দাঁড়িয়ে উদাস মনে তন্ময়কে অনুভব করেও ফিরে চাইল না। তন্ময় ডাক সংবরণ করলো, ক্ষিপ্ত মেজাজ লুকিয়ে যথাসম্ভব শান্ত গলায় শুধালো, কেন যাবি না? মন চাইলো। তন্ময়ের বলতে ইচ্ছা করলো, তোর মন কি আমাকে খুন করতে চাইছে? সেটাই কর তাহলে। তোরা মিলেমিশে আমাকে মেরে নদীতে ফেলে দে। মুখে বলল, তাড়াতাড়ি আয়, দ্বিতীয়বার যেন বলতে না হয় তাই। তন্ময় বেরিয়ে এলো। ছাদে এসে দেখলো সাবিহা সবকিছুই পরিপাটি করেছে। বড় ভাইকে দেখে সাবিহা শুধালো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।